আসসালামু আলাইকুম, সবাইকে হালকেস্টানে স্বাগত। এই ক্লাসটাতে আমরা তোমাদের রসায়নের প্রথম দুইটা অধ্যায় থেকে যে কয়টা টাইপের সিকিউ আসা সম্ভব আমরা দেখব এবং প্রতিটা টাইপ থেকে একটা করে সমাধান করার চেষ্টা করব। ইম্পর্টেন্সের কথা যদি বলি, এই দুইটা অধ্যায় থেকে সচরাচর কোশ্চেন, প্রথম অধ্যায় থেকে একদমই কোশ্চেন আসে না, এটা থেকে মেইনলি এমসিকিউ কোশ্চেন হয়। কাজেই আমরা প্রথম অধ্যায় থেকে হয়তো একটা কোশ্চেন দেখবো, আমি বলে দিব যে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে যদি আসে। সেকেন্ড চ্যাপ্টার থেকে কোশ্চেন অত বেশি আসে না, বাট একটা দুইটা আসে, যে কয়টা আসে আমরা ইজি কোশ্চেন আমরা এগুলো সমাধান দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এন্ড অ্যাজ অলওয়েজ তোমাকে মনে করাই দিব, তোমরা যদি এই চ্যাপ্টারের উপর একটা ভালো মানের একাডেমিক ক্লাস দেখে তারপর এই ক্লাসটা করার আগে যদি মূল বইটা পড়ে এসে তারপর ক্লাসটা করো, তাহলে তুমি অনেক কিছু সহজে বুঝতে পারবে, আদারওয়াইজ তোমার কাছে একটু ডিফিকাল্ট মনে হবে। ওকে, এখানে একটা ব্যাপার তোমাকে বলে রাখতে পারি, আমাদের যে এসএসসির কোর্স আসে ওইটার ভেতরে এই চ্যাপ্টারের এই দুইটা চ্যাপ্টারের উপর আমার একাডেমিক ক্লাস নেওয়া আছে, একদম মূল বই ভিত্তিক, মূল বইয়ের প্রতিটা জিনিস ওখানে বোঝানো আছে। তুমি যদি ওই দুইটা ক্লাস দেখে আসো, তোমার বেসিক্যালি সিকিউ সলভিং ক্লাস না দেখলেও হবে, কারণ ওখানে আমি সবকিছু বুঝাই দিছি। তাও স্টিল সিকিউ সলভিং ক্লাস দেখানো জাস্ট তোমাদেরকে সিকিউ কেমন অ্যাপ্রোচ দিতে হয় এটা, বা কি টাইপের সিকিউ আসে এটা বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। রসায়নের ধারণা দিয়ে শুরু করি। এই অধ্যায়টা থেকে তিনটা জায়গা থেকে, এমসিকিউ তো অনেক জায়গা থেকেই হতে পারে, তুমি দেখবা বোর্ডের এমসিকিউ গুলো কোথেকে আসছে। এই অধ্যায় থেকে সিকিউ যদি হয়, তিনটা জায়গা থেকে সিকিউ হইতে পারে। একটা জায়গা হচ্ছে ল্যাবের নিরাপত্তা সামগ্রী যেগুলো আছে, এত মোটা কেন, ল্যাবের নিরাপত্তা সামগ্রী থেকে কোশ্চেন সিকিউ হইতে পারে। নিরাপত্তা সামগ্রীগুলো কি আছে? গ্লাভস আছে, মাস্ক আছে, নিরাপত্তা চশমা আছে, অ্যাপ্রন আছে, কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, কেন জরুরি, এইটাই এই জায়গাটা থেকে কোশ্চেন হইতে পারে। সেকেন্ড যে জায়গাটা থেকে কোশ্চেন হইতে পারে সেটা হচ্ছে হ্যাজার্ড সিম্বলস থেকে। ট্রিফল সাইনটা কোন ধরনের রাসায়নিক পদার্থের পাত্রে দেওয়া হয়, এটার ঝুঁকিগুলো কি, এন্ড আরো যে বাকি সাইনগুলো আছে, কোনটা কখন কোন ধরনের রাসায়নিক পদার্থের পাত্রে দেওয়া হয়, কেন দেওয়া হয়, ঝুঁকিগুলো কি, এইগুলা থেকে কোশ্চেন হতে পারে। থার্ড যে জায়গাটা থেকে কোশ্চেন হতে পারে সেটা হইতেছে রসায়নে গবেষণা। গবেষণার সুনির্দিষ্ট কিছু ধাপ আছে, সেই ধাপগুলো থেকে প্রশ্ন হইতে পারে। এই তিনটা হচ্ছে কোশ্চেন হওয়ার জায়গা। তো আমরা এই ক্লাসটাতে হচ্ছে এইখান থেকে একটা কোশ্চেন দেখবো, ঠিক আছে? বললাম তো, একাডেমিক ক্লাস যদি দেখে থাকো তুমি এই টাইপের কোশ্চেনগুলো ভালো মতো সলভ করতে পারবা, ঠিক আছে? আমরা এখান থেকে একটা সিকিউ দেখবো। এখান থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই, আমি বোর্ডের কোনো কোশ্চেন পাইনি, এটা থেকে একটা বোর্ডের কোশ্চেন পাইছি, এই জন্য এটা দেখাচ্ছি। তুমি গাইড বই থেকে বা কোনো একটা বই থেকে এইগুলো রিলেটেড কোন স্কুলে আসা কোশ্চেন তুমি দেখা নিতে পারো, বা স্যাম্পল কোশ্চেন দেখা নিতে পারো। বোর্ডে যেহেতু আসে না, আমি এগুলোতে যাচ্ছি না, আমি এটা থেকে একটা সলভ করাচ্ছি। আচ্ছা, দেখো কোশ্চেনে কি বলতেছে, উদ্দীপকে কি দেওয়া আছে। এ বি সি, ল্যাবরেটরিতে এ এবং বি এর ব্যবহার আবশ্যক কেন, ব্যাখ্যা করো। এ হচ্ছে অ্যাপ্রন, বি হচ্ছে নিরাপত্তা চশমা। এদের ব্যবহার কেন আবশ্যিক, এটা তুমি অনেকভাবে ব্যাখ্যা করতে পারো, বাট বেটার হয় তুমি যদি কিছু কেমিক্যালস এর সংকেত দিয়ে দাও, নাম দিয়ে দাও, যে এই কেমিক্যালস গুলো এমনি 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 গায়ে পড়লে, চোখে পড়লে ক্ষতি হইতে পারে, দ্যাটস ওয়াই আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। জাস্ট তুমি বললা যে ল্যাবরেটরিতে আগুন, রাসায়নিক পদার্থ আমার গায়ে এসে পড়তে পারে, আমার চোখে এসে পড়তে পারে, ক্ষতিকারক গ্যাস আমার চোখে এসে পড়তে পারে, বা ক্ষতিকারক রশ্মি আমার চোখে প্রবেশ করতে পারে, দ্যাটস ওয়াই আমরা এই অ্যাপ্রন এবং নিরাপত্তা চশমা ব্যবহার করি।
এটা খুবই জেনারেল একটা আনসার হয়ে যায়, জেনারেলাইজড একটা আনসার হয়ে যায়। তোমাকে একটি স্পেশালাইজড আনসার দিতে হবে। স্পেশালাইজড আনসার বলতে অ্যাপ্রন ঠিক তোমাকে কোন কোন রাসায়নিক পদার্থ থেকে সুরক্ষা দিতে পারে, নিরাপত্তা চশমা তোমাকে ঠিক কোন কোন ঝুঁকি থেকে এক্স্যাক্টলি একদম কেমিক্যাল ফর্মুলা সহ মেনশন করে দিবা, কোন কোন ঝুঁকি থেকে মুক্তি দিতে পারে বা নিরাপত্তা দিতে পারে, এগুলো লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, শুরুতে এই ধরনের কোশ্চেনে 3 নাম্বার থাকে, তো শুরুতেই হচ্ছে বলে দিবা যে এটা হচ্ছে অ্যাপ্রন, এটা হচ্ছে নিরাপত্তা চশমা, বেশ 1 নাম্বার পেয়ে যাবে। এবার সেকেন্ড, অ্যাপ্রন কেন আবশ্যক এটা এক্সপ্লেন করবো, 1 পাবা। নিরাপত্তা চশমা কেন আবশ্যক এটা এক্সপ্লেন করবো, আরো 1 পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমি যদি তোমাদেরকে রাসায়নিক পদার্থগুলোর কথা বলি, অ্যাপ্রনের ক্ষেত্রে আমরা ল্যাবে অ্যাপ্রন আমাদেরকে কোন জিনিসগুলো থেকে নিরাপত্তা দেয়? কেমিস্ট্রি ল্যাবে আমাদেরকে প্রচুর পরিমাণে অ্যাসিড নিয়ে কাজ করতে হয়। HCl আছে, H2SO4 আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আমরা কিন্তু সবাই জানি যে এই অ্যাসিডগুলো কিন্তু ক্ষয়কারী পদার্থ। তো এগুলো নিয়ে যখন কাজ করি তখন এগুলোর ছিটা ফোঁটা যদি আমাদের মূল পোশাকে পড়ে, আমাদের মূল পোশাক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা অ্যাপ্রন গায়ে দিই। অ্যাপ্রনের হাতা এতটুকু পর্যন্ত থাকে এবং হাঁটুর নিচ পর্যন্ত থাকে। অ্যাপ্রন পরা অবস্থায় যদি এই ধরনের পদার্থের ছিটে ফোঁটা আমাদের মূল পোশাকে পড়ে, তাইলে সেটা আগে অ্যাপ্রনে পড়বে। অ্যাপ্রন যেহেতু সুতি কাপড়ের সাদা, ওইটা খুব একটা কেমিক্যাল রিঅ্যাকশন করে না, ওটা খুব একটা ক্ষতি হবে না। বাট আমাদের গায়ের কাপড় পলিস্টারের হইতে পারে, আমাদের গায়ের কাপড় সিল্কের হইতে পারে, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা অ্যাপ্রন ব্যবহার করি। একদম রাসায়নিক পদার্থ সহ বলে দাও। ঠিক আছে? আচ্ছা, এবারে আসো নিরাপত্তা চশমা কেন ব্যবহার করি। নিরাপত্তা চশমা বেসিক্যালি চোখে ক্ষতিকর গ্যাস লাগা থেকে আমাদেরকে নিরাপত্তা দেয়। কিরকম? একটা এক্সাম্পল দিয়ে দিবা, তাইলেই হবে। তুমি যখন সোডিয়াম ধাতুকে মুক্ত করবা পাতিলের ভেতর থেকে, পাত্রের ভেতর থেকে, সোডিয়াম ধাতু কিন্তু অত্যন্ত সক্রিয় একটা ধাতু। পরের অধ্যায়গুলোতে তোমাদের একাডেমিক ক্লাসে জানার কথা। এই সোডিয়াম ধাতু যখন বাতাসের সংস্পর্শে আসে, বাতাসে থাকে অক্সিজেন, এন্ড অক্সিজেনের সাথে সে খুবই দ্রুত বিক্রিয়া করে। এন্ড এখানে তুমি জাস্ট এখানে লিখে দাও আগুন লেগেছে, জাস্ট আগুন, তাইলেই হবে। বিক্রিয়া আসলে এভাবে লেখা উচিত না, বিক্রিয়া যদি লিখো পুরোটাই তোমাকে কমপ্লিট করে দিতে হবে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে? এটা উৎপন্ন হবে। ওকে? তো এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার সময় এত দ্রুত সংঘটিত হয় যে ওখানে আগুন লেগে যায়। এন্ড এই পদার্থগুলা যে পাত্রে বিক্রিয়া ঘটাচ্ছে ওইখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। এগুলো এরকম চারপাশে ফোয়ারার মতো ছড়াই ছিটাই পড়ে, ওইভাবে ছড়াই ছিটাই তোমার চোখে পড়তে পারে। চোখে পড়লে কিন্তু তুমি অন্ধ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা নিরাপত্তা চশমা বা গগলস, সেফটি গগলস ইংরেজিতে, ওইটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? এরকম একটা এক্সাম্পল সহ তুমি আরো অনেক এক্সাম্পল দিতে পারো। তুমি আরো বলতে পারো যে বিভিন্ন আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাচ্ছি, হ্যাঁ, ওখানে কেমিক্যাল রিঅ্যাকশনটার পর ওখানে উদ্দায়ী পদার্থ উৎপন্ন হইতে পারে, উদ্দায়ী গ্যাস উৎপন্ন হইতে পারে। ওইটা তো পাত্রের ভেতরে থাকবে না, ভেতরে বের হয়ে যাবে, বের হয়ে এসে তোমার চোখে লাগতে পারে। চোখে লাগলে কিন্তু তোমার চোখে জ্বালা পোড়া হইতে পারে, বা চোখের দৃষ্টিশক্তি কমে যাইতে পারে, বা দৃষ্টি শক্তি একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা সেফটি গগলস ব্যবহার করি। ওকে, ডান। একটা নমুনা দেখাই দিচ্ছি, বাকি টাইপগুলোর নমুনা তোমরা দেখে নিও। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য একটা দেখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য, কঠিন কিছু আসে না, বাকিগুলো তোমরা পারবা। বর্তমান প্রেক্ষাপটে এই অধ্যায়টা যেহেতু এমসিকিউ ফোকাসড একটা চ্যাপ্টার, আমি সাজেস্ট করব
তুমি এই চ্যাপ্টারটা একটা একাডেমিক ক্লাস ভালো করে দেখে নিবা, দেখে নিলে এটা থেকে যে এমসিকিউ গুলো আসবে এগুলো নিয়ে তোমার কোনোই সমস্যা হবে না, কোর্সে তো দেয় আছে একাডেমিক ক্লাস। ওকে, তাহলে আমরা পরের অধ্যায়ে যাইতে পারি, তাই না? পদার্থের অবস্থা, এটা থেকে সিকিউ আসে, ভালো পরিমাণে আসে কিন্তু অত বেশি পরিমাণে আসে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সবার শুরুতে তোমাদেরকে কি কি টাইপের সিকিউ আসে টাইপগুলোর নামগুলো একটু লিখে দিই। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সুপ্ত তাপ, এগুলোর সাথে জড়িত আন্তঃআণবিক শক্তি, আণবিক গতিশক্তি, এগুলো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? আচ্ছা, এটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে এখান থেকে কোন ধরনের কোশ্চেন হয়, সামনে গেলে স্যাম্পল দেখতে পারো, গ্রাফ রিলেটেড কোশ্চেন আসে। তাপ দিলে একটা কঠিন পদার্থ গলতেছে, গলার পর বাষ্পে পরিণত হচ্ছে, টোটালটা একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব। এন্ড সে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়তে যখন রূপান্তরিত হচ্ছে, তার আন্তঃআণবিক শক্তি, আণবিক গতি শক্তি, এগুলো কিন্তু কি চেঞ্জ হয়। চেঞ্জটা কিভাবে হচ্ছে, কোথায় বেশি কোথায় কম, এইগুলো থেকে কোশ্চেন করে। সুপ্ত তাপটা কখন আমরা দেখতে পাই বা সুপ্ত তাপ ব্যাপারটা কখন আসে, এইখান থেকে কিন্তু কোশ্চেন হয়। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় এই অধ্যায়ে, ঠিক আছে? আরেকটা টাইপ হচ্ছে ব্যাপন ও নিঃসরণ। ব্যাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে ব্যাপন হার ক্যালকুলেট করা রিলেটেড। তোমরা জানো ব্যাপন হার অ্যাকচুয়ালি কোন একটা পদার্থের আণবিক ভরের উপর আপেক্ষিক আণবিক ভরের উপর নির্ভর করে, তাই না? আপেক্ষিক আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম, যদি আপেক্ষিক আণবিক ভর কম হয় ব্যাপন হার বেশি। একটা ফর্মুলা আছে, আর ইজ, আমি মুখে না বলে দেখাই ফেলি, ফর্মুলাটা হচ্ছে এইটা, ভরের সাথে তার বর্গমূলের ব্যস্ত আনুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এটা অনুযায়ী আমরা ব্যাপনের কোশ্চেন গুলো এখান থেকে ইজিলি সলভ করতে পারবো। নিঃসরণ থেকে খুব বেশি একটা কোশ্চেন আসে না। এন্ড কঠিন, তরল, বায়বীয়, এই যে এই তিনটা অবস্থা, হ্যাঁ, এই তিনটা অবস্থা রিলেটেড কোশ্চেন আসে। যে কঠিন অবস্থায় একটা পদার্থের কি কি ভৌত বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, তরলে কি কি ভৌত বৈশিষ্ট্য থাকে, গ্যাসীয়তে কি কি ভৌত বৈশিষ্ট্য থাকে, এইগুলো রিলেটেড, ঠিক আছে? অবস্থা, পদার্থের তিন অবস্থা, এটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে এই অধ্যায়ের শেষের দিকে একটা পার্ট আছে, ঊর্ধ্বপাতন, গলন, স্ফুটন, ঘনীভবন, পাতন, এইগুলো রিলেটেড কোশ্চেন। তাহলে আমি এখানে মূল কিওয়ার্ড করে লিখি। ঊর্ধ্বপাতন, গলন, স্ফুটন, ঘনীভবন, এগুলো রিলেটেড কোশ্চেন আসছে, বেশ কয়েকটা আসছে, হ্যাঁ, খুব বেশি না, বাট একটা দুটো আসছে। তারপর সবার শেষে আমরা স্কুলের কোশ্চেন দেখবো, ওকে? আচ্ছা, তোমরা রাগ করতে পারো প্রথম থেকে এত কম কোশ্চেন দেখেনি, বোর্ডের কোশ্চেন একটাই পেয়েছি। তো বোর্ডের কোশ্চেন একটা, ওই একটা পুরোটা দেখাই দিছি। আচ্ছা, ওইটার তো আরো একটা পার্ট ছিল না, আরো একটা পার্ট ছিল, ওইটা তো আমাদের সলভ করা উচিত, ভুলেই গেলাম। তাহলে আসো, যেহেতু এটার আরো একটা পার্ট ছিল,
ওইটা তোমাদেরকে আমি বুঝাই দিই। তো কাজটা তো ঠিক হইলো না। আচ্ছা, তো আমরা যদি ঘয়ের দিকে যাই, সি দেখতেই পাচ্ছ মাস্ক, এটা হইতে পারে N95 মাস্ক, এটা হইতে পারে K95 মাস্ক। এটা বললে তুমি 1 নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে? এবার তোমাকে 4 নাম্বার পাইতে হবে, ধাপে ধাপে আরো 3টা ধাপে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তারপরের ধাপটাতেই এক্সপ্লেইন করো যে এটা কোন ধরনের জিনিস থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। নানান ধরনের ঝুঁকিপূর্ণ গ্যাস থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে মাস্ক বেসিক্যালি আমরা ব্যবহার করি ল্যাবরেটরিতে উৎপন্ন হওয়া যে ক্ষতিকর গ্যাসগুলো আছে, যেগুলো নাকে দিয়ে ঢুকলে আমাদের যে শ্বাসতন্ত্র আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, সেটা ক্ষতিগ্রস্ত হইতে পারে। ওকে, তো এখানে আগে বলে দাও, স্পেসিফিক করে আগে বলে দাও এক্স্যাক্টলি কোন গ্যাসগুলা থেকে সুরক্ষার জন্য আমরা এই মাস্কটা ব্যবহার করি, তাই তুমি ভালো নাম্বার পাবো। ওকে, তারপর তুমি হচ্ছে ওই গ্যাসগুলো ল্যাবরেটরিতে কিভাবে উৎপন্ন হয় এটার একটা এক্সাম্পল দিয়ে দাও। তাহলে কোন গ্যাসগুলা থেকে সুরক্ষার জন্য আমরা এই মাস্ক ব্যবহার করতে পারি? অ্যামোনিয়া, খুবই খুবই বাজে দুর্গন্ধযুক্ত। কার্বন মনোক্সাইড, তোমরা জানো এটা নীরব ঘাতক, এটা নাক দিয়ে ঢুকলে গন্ধ, কোনো জ্বালা যন্ত্রণা কিছু হবে না, বাট কিছুক্ষণ পর তুমি মারা যাবে, বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে HCN, খুবই বাজে পচা দুর্গন্ধ। ক্লোরিন, বিষাক্ত, মারা যাবা। H2S, বাজে দুর্গন্ধ। এবং হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষতি করে, বুঝছো? নিউরন সেলস ধ্বংস করে দেয়। তো এই গ্যাসগুলো থেকে সুরক্ষার জন্য আমরা এই মাস্কটা ব্যবহার করি। যেহেতু এই গ্যাসগুলো আমাদের মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে, দ্যাটস ওয়াই এটার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এখন তুমি বলে দাও যে এই গ্যাসগুলো কিভাবে উৎপন্ন। সবগুলো এক্সাম্পল দিতে হবে না, তুমি এখান থেকে 2টা এক্সাম্পল দিলেই চলবে। হাইড্রোজেন গ্যাস কেমন উৎপন্ন হতে পারে? যে কোনো একটা অ্যাসিডের সাথে কোনো একটা ধাতুর বিক্রিয়ায় সেই ধাতুটা হাইড্রোজেনটাকে রিপ্লেস করে ওই জায়গাটাতে বসে যেতে পারে জিঙ্ক ক্লোরাইড, এবং ওখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে পারে। ওকে, HCl গ্যাস কিভাবে উৎপন্ন হতে পারে? HCl আমাদের ক্ষতি করে, ঠিক আছে? HCl এর একটা एग्जांपल দিয়ে দাও। HCl কিভাবে উৎপন্ন হতে পারে? HCl যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিতে পারো, তোমার যেটা সুবিধা হয়। আমি এখানে তোমাকে একটা एग्जांपल দিচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যখন পানি বিক্রিয়া করে তখন ওখানে ক্ষার উৎপন্ন হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সাথে কি উৎপন্ন হয়? ক্ষারক উৎপন্ন হয়। সাথে কি উৎপন্ন হয়? HCl গ্যাস, ঠিক আছে? এটাও আমাদের ক্ষতি করে। 2টা एग्जांपलेর জন্য তুমি 2 নাম্বার, আর উপরে যে সুন্দর করে ব্যাখ্যা করছো যে এই গ্যাসগুলোর জন্য এটা ব্যবহার করা উচিত, এন্ড একটু এক্সপ্লেনেশন, সবকিছু মিলে তোমাকে 4 নাম্বার দিয়ে দিবে। ওকে, যদি ব্যাখ্যামূলক প্রশ্নে কখনো 4 এ 4 দেয় না, 3 এ 3 তুমি ইজিলি এখানে পেতে পারো। আমরা যেখানে ছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা টাইপ অ্যানালিসিস করতেছিলাম, তাই না? টাইপ অ্যানালিসিস আমাদের করা শেষ হয়ে গেছিল। এবার আমরা টাইপ ধরে ধরে কোশ্চেনগুলো সলভ করা হলো। তাহলে আমরা টাইপ 1 এ যাই। হ্যাঁ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আন্তঃআণবিক শক্তি, আণবিক গতি শক্তি, এগুলো রিলেটেড কোশ্চেনগুলো সলভ করে ফেলি। ওকে, আচ্ছা, এটার আন্ডারে প্রথম কোশ্চেন আছে হচ্ছে 12 নাম্বার। আমরা সবার আগে 12 নাম্বারটা সলভ করে ফেলি, খুঁজে বের করে। এটা বেসিক্যালি ওই টাইপের আন্ডার, 1 নাম্বার টাইপের আন্ডারে পড়ে আর কি। 11 নম্বরও ওই টাইপের, আমি একটু দেখি। 11 নম্বর ওই টাইপের, আমরা 11ও সলভ করতে পারি।
11 দিয়ে শুরু করি। ওকে, আচ্ছা এই টাইপে বেসিক্যালি কি কোশ্চেন করে তোকে সামারাইজ করে দিই। কোনো একটা কঠিন পদার্থকে তাপ দেওয়া হচ্ছে, সে গলে তরলে পরিণত হবে। তরলটাকে আবার যখন তাপ দিব, সে তাপ গ্রহণ করতে 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 তার অভ্যন্তরীণ শক্তিটা বাড়াবে। একটা পর্যায়ে সে যখন স্ফুটনাঙ্কে পৌঁছাবে, তখন সে সুপ্ত তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হতে শুরু করবে, তাই না? একটা পর্যায়ে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যাবে। এই যে ফুল প্রসেসটা, এই প্রসেসটাকে একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। 1 নাম্বার টাইপে ওই গ্রাফটা থেকে বেশি কোশ্চেন হয়, গ্রাফটাকে অ্যানালাইজ করতে দেয়, গ্রাফের মধ্যে একটা রেখা থাকে, এটা তোমাকে বের করে দিতে বলে। সাথে সাথে এই যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে, পরিণত হওয়ার সাথে সাথে একটা পদার্থের আন্তঃআণবিক শক্তি এবং আণবিক গতিশক্তি এগুলো কিন্তু চেঞ্জ হয়। আন্তঃআণবিক দূরত্ব এগুলো চেঞ্জ হয়। এগুলো কিভাবে চেঞ্জ হয়, কখন বেশি কখন কম, এগুলো থেকে কোশ্চেন করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাতে দেখি আসলে কি বলতেছে। উদ্দীপকের বক্ররেখাটির বর্ণনা দাও। এটার বর্ণনা যে আমি তোমাকে দিব, দেখো এটা বর্ণনা তুমি 2 ভাবে দিতে পারো। যদি 3-এ 2 পাইতে চাও, আর 3-এ 3 কেমনে পাইতে চাও, সেটার জন্য বর্ণনা একটু ডিফারেন্ট হবে। 2-এ 2 পাওয়ার বর্ণনা হচ্ছে উদ্দীপকের বক্ররেখাটি হচ্ছে একটি, প্রথমে আগে সামারাইজ করে দাও। উদ্দীপকের বক্ররেখাটি হচ্ছে একটি পদার্থকে কঠিন থেকে বাষ্পে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তরের বক্ররেখা। ওকে, তারপরে এবার নিচে বর্ণনা করো। কয়টা স্টেজে বর্ণনা করতে হবে? বর্ণনা করতে হবে এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ। ঠিক আছে, এন্ড এটা একটা স্টেজ। 1, 2, 3, 4, 5টা স্টেজে বর্ণনা করতে হবে। বর্ণনা করার সময় তুমি স্পেসিফিক কোনো ডাটা দিলে না, তুমি জাস্ট বললা যে একটা পদার্থকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ দেওয়া শুরু হয়েছে। পদার্থটা যখন কঠিন, তখন একটা পর্যায়ে পদার্থটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উপনীত হয়, তখন সে তার গলনাঙ্কে পৌঁছায়। তার গলনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াসে সে সুপ্ত তাপ গ্রহণ করে গলতে শুরু করে। এখানে কঠিন এবং তরল দুইটারই মিশ্রণ পাওয়া যায়। একটা পর্যায়ের পর যখন সম্পূর্ণ পদার্থটা কঠিন থেকে তরলে পরিণত হয়, তখন সে আবার সেই তরলটা নিজের তাপমাত্রা বাড়াইতে থাকে হিট দেওয়ার সাথে সাথে। একটা পর্যায়ে যখন সে তার স্ফুটনাঙ্কে পৌঁছায়, তখন সে আবার বাষ্পে পরিণত হতে শুরু করে সুপ্ত তাপ গ্রহণ করে, বাষ্পীভবনের সুপ্ত তাপ গ্রহণ করে। এখানে গলনের সুপ্ত তাপ গ্রহণ করে, এখানে বাষ্পীভবনের সুপ্ত তাপ গ্রহণ করে। এখানে তরল এবং বাষ্প দুইটার মিশ্রণ থাকে। একটা পর্যায়ে যখন সম্পূর্ণ পদার্থটা বাষ্পে পরিণত হয়ে যায়, তখন ওই রেখাটা, ওই অবস্থা নির্দেশ করতে হচ্ছে ইএফ। ওকে, এইভাবে বর্ণনা দিলে তুমি 3-এ 2 শিওর পাবা। জাস্ট সাথে স্লাইটলি একটা জিনিস যদি তুমি এখানে ইনক্লুড করে দিতে পারো, এটা অ্যাকচুয়ালি কোন পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাইলে তোমাকে যথেষ্ট ভালো নাম্বার দিবে। ঠিক আছে, আচ্ছা তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আসলে এখানে কোন পদার্থের গলনাঙ্ক 50 ডিগ্রি সেলসিয়াস, কোন পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 150 ডিগ্রি সেলসিয়াস, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। ঠিক আছে, এটার ক্ষেত্রে বলাটা ম্যান্ডেটরি না। বাট এখানে যদি এমন একটা পদার্থ দিত যেটা দেখে আমি বুঝতেছি এটা বরফের গলনাঙ্ক, এটা পানির স্ফুটনাঙ্ক, ওখানে যদি তুমি এটা মেনশন করে দাও এটা অ্যাকচুয়ালি বরফ গলন ও ফুটনের বক্ররেখা, তখন কিন্তু তোমাকে 3-3 দিয়ে দিবে। বাট এটার ক্ষেত্রে যেহেতু স্পেসিফিক করে বলা নাই, প্রত্যেকটা অংশের ডিটেইলড বর্ণনা তো তোমাকে 3-এ 3 দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এটা রিভার্স কোশ্চেনও কিন্তু আসতে পারে। এখানে গ্রাফ থেকে কি ঘটতেছে বর্ণনা করতে বলছে, আবার আরেক ধরনের কোশ্চেন হইতে পারে কি ঘটছে এটা বর্ণনা দেয়া আছে, ওটাকে গ্রাফে কনভার্ট করতে বলতে পারে। ঠিক আছে, একই কথা, একই কাজ, তাই না? এন্ড আরো একটা টাইপের কোশ্চেন আসে, সেটা হচ্ছে সরল একটা পদার্থকে হিট দেওয়া হচ্ছে যতক্ষণ না এটা বাষ্পে পরিণত হয়। কঠিন পদার্থকে হিট দেওয়া হচ্ছে যতক্ষণ না বাষ্পে পরিণত হয়। ঘটনা দেওয়া আছে, এরকম 2টা ঘটনা দেওয়া আছে। বলবে প্রথম ঘটনায় তুমি কয়টা সরল রেখা পাবা, দ্বিতীয় ঘটনায় তুমি কয়টা সরল রেখা পাবা। ওখানে যদি দেখো পদার্থটা কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে,
তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে দুইটা সরলরেখা পাওয়া যাবে। একটা হচ্ছে গলনের সুপ্ততাপের সরলরেখা, আরেকটা বাষ্পীভবনের সুপ্ততাপের রেখা। যদি এমন হয় পদার্থটা উদ্বায়ী, সে ডিরেক্ট হিট দিলে কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, তখন কিন্তু কি হবে, তখন সরলরেখা একটা পাওয়া যাবে। কি এটা কি হবে? জাস্ট বাষ্পায়নের সুপ্ততাপ রেখা। ঠিক আছে, কেমিস্ট্রিতে প্রচুর ব্যাখ্যা, তোমাকে মনোযোগ দিয়ে ব্যাখ্যাগুলো শুনতে হবে, চিন্তা করতে হবে। ঠিক আছে, এত ব্যাখ্যা বোর্ডে লেখা যাবে না, লিখলে অ্যাকচুয়ালি ওই একটা কোশ্চেন সলভ করাতে সারাদিন চলে যাবে। ঠিক আছে, তুমি যদি মনোযোগ দিয়ে ব্যাখ্যাটা শোনো, এই কোশ্চেনের আনসারটা এবার একবার নিজে রিডিং করে তুমি বুঝতে পারবে, তুমি ফিগার আউট করতে পারবে। এখানে মেইনলি আমি ফোকাস করব কোশ্চেনটাকে কিভাবে ধাপে ধাপে এক্সামের খাতায় সাজায় লিখবা, কেমনে অ্যাপ্রোচটা দিবা এটাতে। ঠিক আছে, আচ্ছা এটা দাও। এ ও এফ বিন্দুতে অনুসমূহের এ বিন্দুতে, এটা আমরা অন্য কালার দিয়ে সলভ করি। গ আমি চাইলে তোমাকে এখানে লিখে দিতে পারি, বক্ররেখাটির বর্ণনা দাও। আচ্ছা গটা আমি একটু লিখে দিই তোমাদেরকে, তোমরা আবার বলবা যে ভাই আপনি কিছুই লিখে দেন না, একদম ফাঁকা রেখে গেছেন। দেখো এখানে এ বি তে কঠিন আছে, ঠিক আছে, বিসি তে কঠিন প্লাস তরল, ওকে, সিডি তে তরল, ডিই তে তরল প্লাস বাষ্প, ইএফ এ বাষ্প। তুমি অবভিয়াসলি ব্যাখ্যা করে লিখবা, এত ছোট করে লিখবা না। হ্যাঁ, সময় কম থাকলে ছোট করে লিখতে পারো, তাও নাম্বার দিবে, বাট একটা বাজে ধারণা করবে। ওকে, এইটা এখানে লিখে দিবা। এই অংশটা হচ্ছে গলনের সুপ্ততাপের রেখা, গলনের সুপ্ততাপ রেখা, আর এটা হচ্ছে স্ফুটনের সুপ্ততাপ রেখা। ওকে, ডান। এ এবং এফ বিন্দুতে আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক শক্তি বলতে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির কথা বোঝাচ্ছে। ঠিক আছে, ও আন্তঃকণা গতি শক্তির তুলনামূলক আলোচনা করব। যারা একাডেমিক ক্লাস দেখে আসছো তোমরা জানো আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃকণা গতি শক্তি জিনিসটা কি। আন্তঃআণবিক শক্তি মানে হচ্ছে একটা অণু আরেকটা অণুকে কতটুকু শক্তি দিয়ে আকর্ষণ করে, দ্যাটস ইট। আন্তঃকণা শক্তি আর আন্তঃআণবিক দূরত্ব দুইটা একই রকম ভাবে চেঞ্জ হয়, ক্যারেক্টারিস্টিক্স সেম। আর আন্তঃকণা গতি শক্তি আবার একটু ভিন্ন। গতি শক্তি মানে কণাটা কতটুকু শক্তি নিয়ে কাঁপতেছে এটা। ওকে, তাহলে ভাইয়া আগে আমরা এ বিন্দুতে আন্তঃআণবিক শক্তিটা ইয়ে করে ফেলি, অ্যানালাইজ করে ফেলি। আন্তঃআণবিক শক্তি, আণবিক শক্তি, এটা আমরা এ বিন্দুতে অ্যানালাইজ করে ফেলি। এই বিন্দুতে পদার্থটা কঠিন, যখন কঠিন থাকে একটা পদার্থ তখন কণাগুলোর দূরত্ব একটা কণা থেকে বা একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব সর্বনিম্ন থাকে, আর যত কাছে থাকে আন্তঃআণবিক আকর্ষণ বল তত বেশি থাকে। আন্তঃআণবিক দূরত্ব খুবই অল্প থাকে, খুবই কাছাকাছি থাকে, তার মানে তখন তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বা ছোট করে আন্তঃআণবিক শক্তি সর্বোচ্চ থাকে। যখন তুমি হিট দিতেছো যখন সে তরলে পরিণত হইল তখন আন্তঃআণবিক দূরত্বটা একটু বেড়ে যায়। এটা বেড়ে যাওয়ার কারণে আন্তঃআণবিক আকর্ষণ যে শক্তিটা এটা কমে যায়, কঠিনের চাইতে তুলনামূলকভাবে যথেষ্ট কমে যায়। এন্ড যখন তুমি আবারও তাপ দিচ্ছ দূরত্ব আরো বাড়তে থাকে, তখন আন্তঃআণবিক আকর্ষণ বল একদমই কমে যায়, প্রায় থাকে না বললেই চলে গ্যাসীয় অবস্থায়। তাহলে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে কঠিন অবস্থায় তুমি এইভাবে চিত্র এঁকে কেউ দেখা দিতে পারো, গ্যাসীয় অবস্থা একদম ছড়াই ছিটাই আছে। ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক শক্তি হ্যাঁ এতে সবচাইতে বেশি এবং এফ তে সবচাইতে কম। ঠিক আছে, এটা তুমি ব্যাখ্যা করে লিখে দাও।
এইবারে আসো আন্তঃকণা গতিশক্তি। আন্তঃকণা গতিশক্তি মানে হচ্ছে একটা কণা বা একটা অণু পদার্থের ভেতরে কতটুকু শক্তি নিয়ে কাঁপতেছে। যখন কঠিন তখন খুব কাছাকাছি আছে, খুব একটা কাঁপার সুযোগ পায় না। যখন তুমি হিট দিচ্ছ শক্তি নিয়ে, সে কাঁপাকাঁপিটা বাড়ার কারণে কিন্তু দূরত্ব বাড়তে থাকে। তরলে গিয়ে কাঁপাকাঁপিটা অনেকাংশে বেড়ে যায় কঠিনের তুলনায়। যখন তুমি আরো হিট দাও, কাঁপাকাঁপি আরো অনেক বেশি বেড়ে যায়, তখন দূরত্ব আরো বেশি বেড়ে যায়, তখন অনেক বেশি জোরে জোরে কাঁপতে থাকে। তার মানে কি বুঝলাম? কঠিনে আন্তঃকণা গতিশক্তি সবচাইতে কম, তরলে তুলনামূলকভাবে বেশি, এবং গ্যাসে সবচাইতে বেশি। ওকে, তাহলে এটা জাস্ট লিখি দাও। as simple as this, এই কথাগুলো লিখে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। ওকে, তাহলে এটাতে 4 পাওয়ার জন্য কি করবা? 4 পাওয়ার জন্য শুরুতে আন্তঃআণবিক শক্তির সংজ্ঞা লিখবা, আন্তঃকণা গতিশক্তির সংজ্ঞা লিখবা। তারপরে এ বিন্দুতে এই দুটো জিনিস কি হচ্ছে এক্সপ্লেইন করবা, এফ বিন্দুতে কি হচ্ছে এক্সপ্লেইন করবা, এন্ড দেন কঠিন থেকে গ্যাসীয়তে রূপান্তরের এই যে প্রসেসটা, এই প্রসেসে কিভাবে এগুলো চেঞ্জ হয় এটা এক্সপ্লেইন করবে, এন্ড সবার শেষে এই কম্পারিজনটা দিয়ে দিবা। তাই এইভাবে ধাপে ধাপে 4টা ধাপে লিখলে তোমাকে 4 দিয়ে দিবে। ওকে, আচ্ছা। টাইপ 1 থেকে বেসিক্যালি এই দুইটা টাইপের কোশ্চেনই অনেক বেশি, গ্রাফ থেকে ব্যাখ্যা, আবার ব্যাখ্যা থেকে গ্রাফ আঁকা। ঠিক আছে, ব্যাখ্যা থেকে গ্রাফ আঁকাটা এবার তোমাকে আমার দেখানো উচিত। ওকে, এই যে এটাই হচ্ছে একটা এমন একটা কোশ্চেন যেটাতে আমাকে এবার ব্যাখ্যা থেকে গ্রাফ আঁকতে হবে। হ্যাঁ, আর এটা তো আসলে আমরা মাত্রই সলভ করলাম। এই টাইপ কোশ্চেন বললাম তো, এই টাইপ কোশ্চেনই বারবার আসে। তাপীয় পদার্থটির তাপীয় প্রকরণের প্রথম এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনামূলক বিশ্লেষণ। ইজি, কেন বিশ্লেষণ করবো বলে দিচ্ছি। তাহলে আমরা জাস্ট এখানে গ সলভ করব। একটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক যথাক্রমে 133 ডিগ্রি সেলসিয়াস এবং 242 ডিগ্রি সেলসিয়াস। পদার্থটির আণবিক ভর 60। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে পদার্থটা কোনটা হইতে পারে একটা ক্লু দিয়ে দিছে, আণবিক ভর 60 দিয়ে দিছে। এই পদার্থটার ক্ষেত্রে যদি তুমি স্পেসিফিক করে মেনশন না করো পদার্থটা কোনটা, তাইলে তোমাকে যথেষ্ট নাম্বার দিবে না, এই 3-এর মধ্যে 2 দিবে। ব্যাখ্যা 100% কারেক্ট হওয়া সত্ত্বেও, গ্রাফ 100% কারেক্ট হওয়া সত্ত্বেও তোমাকে 3-এ দিবে 2। আগের কোশ্চেনটাতে কোনো ক্লু দেয় নাই পদার্থটা কে হইতে পারে, দ্যাটস ওয়াই তুমি যদি না দাও তাহলে তোমার নাম্বার কাটতে পারবে না। বাট এটার ক্ষেত্রে ক্লু দিয়ে দিছে, সো ক্লু অনুযায়ী তোমাকে কিন্তু ভাইয়া কি বলে দিতে হবে। তাহলে এই গ সলভ করার ক্ষেত্রে সবার প্রথমে আমরা যদি 3-এর মধ্যে 1 সবার আগেই পাইতে চাই, আমাকে সবার আগে বলে দিতে হবে এটা কোন পদার্থের তাপীয়, কোন পদার্থের ভর এখানে দেওয়া আছে, বা উদ্দীপকের পদার্থটা কোন পদার্থ। তো চিন্তা করো, তুমি যদি এই অধ্যায়টা ভালো করে রিডিং পড়ে থাকো তাহলে তোমার জানার কথা যে আণবিক ভর 60, আবার গলনাঙ্ক 130 ডিগ্রি সেলসিয়াস, 133 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 242 ডিগ্রি সেলসিয়াস, এটা কোন পদার্থ। তুমি যদি মূল বইটা ভালো করে রিডিং পড়ে থাকো বা একাডেমিক ক্লাস ভালো করে দেখে থাকো, তাই তোমার জানার কথা এটা হচ্ছে কি ইউরিয়া। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাই এগুলো কেমনে মনে রাখবো। যেহেতু এখন জানতে পারলা যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানতে হয় কিছু পদার্থের, সবগুলো না, মূল বইটা রিডিং পড়তে গিয়ে যে কয়টা পদার্থ পাবা ওই কয়টা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানতে হবে। ওইগুলো লিস্ট করে ফেলো, লিস্ট করে না দেখে 10 থেকে 15 বার রিপিট করো, ব্রেনে সেভ করে ফেলো, তাহলে তুমি বুঝতে পারবা। ওকে, তাহলে এই টাইপ কোশ্চেনে যাতে তুমি ঝামেলায় না পড়ো সেটার জন্য কি করবো আগে থেকে সতর্ক করে দিলাম। মূল বইয়ে যে কয়টা প্রথমত যে কয়টা পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে আলাদা করে নোট করে রাখবেন, এগুলা চিনে রাখো। চিনে কেমনে রাখবা, বেশ করে রিপিট করবা। ওকে, ডান। এটা বক্ররেখা আঁকবো। ইউরিয়ার সংকেতটা যদি দিয়ে দাও তাহলে আরো বেশি ভালো, বাট নাম বলতে পারলেই না। হ্যাঁ, ইউরিয়ার সংকেত তোমার জানা উচিত, ইউরিয়ার সংকেত
লাগবে एग्जाम হলে, ঠিক আছে? এমসিকিউ তে লাগবে। ইউরিয়া সংকেতটা তুমি কেমনে সহজে মনে রাখবা আমি তোকে বলে দিই। মাঝখানে থাকে একটা সিও, ওকে? ইউরিয়া কি এমন মনে রাখবে, ইউরিয়া কি একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ। তার মানে এটা দুই পাশে নাইট্রোজেনের কিছু একটা থাকবে। কি থাকবে? NH2 NH কি সুজা না? ইউরিয়া একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ, একটা হাইড্রোকার্বন। এখন হাইড্রোকার্বন বললে কি তোমরা আবার যদি 11তম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমরা বুঝবে না। শুধু মনে রাখো ইউরিয়া একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ, এটার দুই পাশে NH2 থাকবে, মাঝখানে CO থাকবে। as simple as this, ঠিক আছে? ইউরিয়া সংকেত তোমাদের জানা লাগবে, ওকে? একদম শুরুর দিকের অধ্যায়ে একটা বিক্রিয়া লেখাইছিলাম, ওইভাবে কেমন মনে রাখবা তুমি দুশ্চিন্তায় পড়ে যেতে পারো। আসো আগে তোমাদেরকে ওইখানে গিয়ে একটু বিক্রিয়া কেমনে মনে রাখতে হয় বা বিক্রিয়া যে মনে রাখা আহামরি কঠিন কিছু না, এটা একটু বলে দিই। ভাইয়া এই বিক্রিয়াটা কেমনে রাখবো? আরে ভাই, সোডিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম অক্সাইড উৎপন্ন করবে। এটা তো মনে রাখার কিছু নাই। এখন ভাই এখানে সোডিয়ামের সাথে 2 ছিল না, এখানে আপনি 2 দিলেন, আশ্চর্য। সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। যখন আমরা যোগের সংকেত লিখি তখন কি করতে হয়? একটার যোজনী আরেকটাকে পাস করে দিতে হয়, তাই না? অক্সিজেনটা ওকে দিয়ে দিবে, সোডিয়ামেরটা ওকে দিয়ে দিবে। as simple as this। এগুলা রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে তোমাদেরকে ভালো করে শেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই সংকেতগুলো কেমনে মনে রাখবো ভাইয়া? সংকেত লিখো, পাশে নাম লিখো, লিখে একটা লিস্ট করো, 50, 60, 70 বার না দেখা রিপিট করো, না দেখা লিখো। প্রথম 5 থেকে 6 বার পারবা না, ভুল করবা দেখবা, ভুল করবা দেখবা, ভুল করবা দেখবা, ভুল করবা দেখবা, 10তম বা 7ম বার তুমি দেখো পারতেছো, না দেখে লিখতে পারতেছো, ওকে? তারপর হইতেছে 50 বারের মতো কমপ্লিটলি নিজে যে পারতেছো না দেখে রিপিট করো, ব্রেনে সেভ হয়ে যাবে, ওকে? এই বিক্রিয়া কেমনে মনে রাখবো? আশ্চর্য, এটা অ্যাসিডের একটা ফান্ডামেন্টাল রিঅ্যাকশন, বৈশিষ্ট্যমূলক রিঅ্যাকশন। কি? অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যাসিড খার অধ্যায়ে পড়বা, খুবই বিখ্যাত বিক্রিয়া। অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সেই ক্ষেত্রে এই যে অ্যাসিড থেকে হাইড্রোজেনটাকে এই ধাতুটা সরায় দেয়, সরাই দিয়ে ধাতুটা এখানে নিজে বসে যায়। বসানোর পর অবভিয়াসলি তোমাকে যোজনী অ্যাডজাস্ট করতে হবে। জিঙ্কের যোজনী 2, এটা ক্লোরিনকে দিয়ে দিতে হবে। ক্লোরিনের যোজনী 1, এটা জিঙ্ককে দিয়ে দিতে হবে। হাইড্রোজেন গ্যাসের সংকেত তো H2ই হবে, তাই না? এটা তো বেসিক কমন সেন্স। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি, এরা যে এই যৌগটা উৎপন্ন করছে, ভাই কেমনে মনে রাখবো? আরে ভাই, লবণকে পানির সাথে বিক্রিয়া করতে দিলে ওইখানে ক্ষারক উৎপন্ন হয়, বেসিক জিনিস, অ্যাসিড ক্ষার অধ্যায়ের বেসিক জিনিস। এখানে এই পাশটা যদি মনে না থাকে, এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে। এটা একটা লবণ, এটা একটা পানি, কি হবে? লবণ পানি বিক্রিয়া করে ক্ষারক উৎপন্ন করবে। অ্যালুমিনিয়াম কোন ক্ষারক উৎপন্ন হবে? পানির মধ্যে আছে কি? পানিকে দুইটা ভাগে ভাগ করলে পাবো, একটা পাবো OH, একটা পাবো H। তাহলে ক্ষারক উৎপন্ন করার জন্য কি দরকার? OH। তাহলে অ্যালুমিনিয়াম OH টা নিয়ে যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়ামের যোজনী 2ও হইতে পারে, 3ও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে অ্যালুমিনিয়ামের এখানে একটা জিনিস আমার কারেক্ট করে লেখা উচিত। অ্যালুমিনিয়ামের যোজনী এখানে দেখতে পাচ্ছি 3, তার মানে এখানে 3 দিতে হবে, ঠিক আছে? তো অ্যালুমিনিয়ামের যোজনীটা OH কে দিয়ে দিলাম, OH এর যোজনীটা অ্যালুমিনিয়ামকে দিয়ে দিলাম। OH মানে হচ্ছে হাইড্রোক্সিল মূলক, ওকে? এখানে হাইড্রোক্সিল মূলক বলা যাবে না। হাইড্রোক্সিল মূলক হচ্ছে জৈব রসায়নের একটা জিনিস, অ্যালকোহলের। তুমি এখানে যেটা বলবো হাইড্রোক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এন্ড দেন আর বাকি থাকে কি? পানির H অংশটা বাকি থাকে, H এখান থেকে Cl টাকে নিয়ে যাবে, HCl উৎপন্ন করবে, বুঝতেছো? এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এটার OH টাকে অ্যালুমিনিয়াম নিয়ে নিচ্ছে, আর এটার H টাকে এখানকার ক্লোরিন নিয়ে নিচ্ছে, HCl উৎপন্ন হচ্ছে। as simple as this, এমন মনে রাখতে, ওকে?
আচ্ছা আমরা এখানে ছিলাম, তাই না? না, এটার জন্য 1 নম্বর পাওয়া যাবে। এবার জাস্ট বক্ররেখাটা আঁকো। বক্ররেখাটা আঁকার জন্য তোমাকে কি করতে হবে? একটা y অ্যাক্সিস নিতে হবে, একটা x অ্যাক্সিস নিতে হবে, ঠিক আছে? একটি পদ হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাহলে গলনাঙ্কটা এখানে নির্দেশ করে দাও, ঠিক আছে? আর স্ফুটনাঙ্কটা এখানে নির্দেশ করে দাও, ঠিক আছে? তাহলে এবার হিট দেওয়া শুরু করো। যখন তুমি হিট দিচ্ছ 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 দিচ্ছ, যখন সে গলনাঙ্কে পৌঁছাবে, ঠিক আছে, তখন কি? তখন সে গলতে শুরু করবে। এখন পর্যন্ত কঠিন, গলতে শুরু করবে। যতক্ষণ না সে পুরোপুরি গলবে, ততক্ষণ তার অভ্যন্তরীণ তাপমাত্রা সে বাড়াবে না, ঠিক আছে? অভ্যন্তরীণ তাপমাত্রা বলতে কিছু নেই, তার তাপমাত্রা সে বাড়াবে না। অভ্যন্তরীণ শক্তি বাড়াবে বা ওই শক্তিটা খরচ করে সে কি কঠিন থেকে তরলে পরিণত হবে, বাট ওই শক্তিটা খরচ করে সে নিজের তাপমাত্রা বাড়াবে না, অভ্যন্তরীণ শক্তি বাড়াবে না, ঠিক আছে? এই জন্য এখানে টেম্পারেচারটা ফ্ল্যাট থাকে। দেন তুমি যখন আবার হিট দিচ্ছ 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 দিচ্ছ, তখন সে আবার, এবার কিন্তু তরল, এই যে এবার তরল হয়ে গেছে, তরল টেম্পারেচারটা বাড়তেছে বাড়তেছে, একটা পর্যায়ে গিয়ে সে স্ফুটনাঙ্কে পৌঁছাবে, ঠিক আছে? স্ফুটনাঙ্কে পৌঁছাবে। যখন সে স্ফুটনাঙ্কে পৌঁছাইলো, তখন এবার গ্যাসে পরিণত হওয়ার জন্য সে কি করবে? যে হিটটা নিবে, এটাকে সে তার অভ্যন্তরীণ শক্তি না বাড়ায়, তাপমাত্রা না বাড়ায়, তার অবস্থার পরিবর্তনে খরচ করবে। যখন পুরোপুরি বাষ্পে পরিণত হবে, সে তখন বাষ্প হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে গলনের সুপ্ততাপ রেখা। গলনের সুপ্ততাপ রেখা, এটা হচ্ছে স্ফুটনের সুপ্ততাপ রেখা, এগুলো লিখে দিবা, ওকে? এন্ড এখানে তোমাকে অবশ্যই গলনাঙ্কটা উল্লেখ করে দিতে হবে। 133 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এন্ড স্ফুটনাঙ্ক কত? 242 ডিগ্রি সেলসিয়াস। ডান, হয়ে গেল তো, নাম দিয়ে দাও। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। ডান, হয়ে গেছে গ্রাফ আঁকা। এবার এটাকে এক্সপ্লেইন করে দাও। এতক্ষণ আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোই কথায় লিখে দিলে এক্সপ্লেনেশন হয়ে যাবে, ওকে? এখানে কি পাবা? এখানে কঠিন এবং তরলের মিশ্রণ পাবা, এগুলো লিখে দিবা। আর এখানে কি? তরল এবং বাষ্পের মিশ্রণ পাবা। আর এই জায়গাটাতে পিওর কঠিন, এই জায়গাটাতে পিওর তরল, এই জায়গাটাতে পিওর বাষ্প পাবা, ওকে? ডান, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো তুমি করতেই পারবা। প্রথম বিন্দু এবং শেষ বিন্দুতে গতিশক্তির তুলনা, প্রথম বিন্দুতে গতিশক্তি থাকবে সর্বনিম্ন, আর এখানে থাকবে সর্বোচ্চ, ঠিক আছে? তাইলেই হচ্ছে। তবে কি খুঁজতেছো? বল। ডিজে, এই যে না, আইফোনে চার্জ আছে না? হ্যাঁ, ডিজে এনাফ চার্জ আছে। ডিজে এটা নিচে ইউএসবি সি তে চার্জে লাগিয়ে রাখো। আচ্ছা। আর আইফোনে দেখো এনাফ চার্জ আছে কি স্টোরেজ আছে কি? আইফোনে আছে। ঠিক আছে, শুরু করে দাও। ওকে, তাহলে টাইপ 1 এ যে দুই ধরনের কোশ্চেন হইতে পারে, ব্যাখ্যা থেকে গ্রাফ, গ্রাফ থেকে ব্যাখ্যা, এই দুইটাই আমরা দেখলাম। আমার মনে হয় এবার আন্তঃআণবিক শক্তি, আন্তঃকণা গতি শক্তি, এইগুলা রিলেটেড কোশ্চেনও আমরা দেখলাম, খুব সহজ, তাই না? আমার মনে হয় এবার আমাদের উচিত হবে টাইপ 2 তে চলে যাওয়া, ব্যাপন এবং নিঃসরণ রিলেটেড কোশ্চেন সলভিং চলে যাওয়া, ঠিক আছে? আসো তাহলে আমরা টাইপ 2 ব্যাপন এবং নিঃসরণে চলে যাই। এগুলো হচ্ছে গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণের ব্যাখ্যা, ব্যাপন ও নিঃসরণ রিলেটেড কোশ্চেন। হ্যালো হ্যালো,
আচ্ছা, সহজ, একদম সহজ। হ্যাঁ, কি বলছিলাম? ব্যাপন থেকে ব্যাপন হারের তুলনামূলক ব্যাখ্যা করতে, ব্যাপন হার তুলনা করতে বলবে তোমাকে, ওই রিলেটেড কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে ব্যাখ্যা করো। এখন তোমরা কেমনে বুঝছো ভাই? এখানে জার তো আছে তিনটা জার নিয়ে কাজ করতে বলছে। হ্যাঁ, 3টা জার নিয়ে কাজ করতে বলছে, বাট তুমি যদি প্রথম 2টা জার নিয়েও কাজ করো কোনো সমস্যা নেই। কেন? কারণ তোমাকে বলছে গ্যাসটি ছড়িয়ে পড়বে। তাহলে এই জারে গ্যাস আছে, অ্যামোনিয়া তুমি জানো গ্যাস, ইথেন তুমি জানো গ্যাস, বাট পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তো গ্যাস না, তাই না? তারপরে এই 2টা জার নিয়ে কাজ করলেও হবে, ঠিক আছে? তো যেহেতু গ্যাস বলছে আমরা এটা নিয়ে কাজ করবো না। তুমি যদি কাজ করো কেউ তোমাকে মানা করবে না, দরকার নাই। গয়ের মধ্যে নাম্বার 3, হুদাই ওটা নিয়ে কেন কাজ করবো? কোন জারে গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে? তাহলে গ, এটার ক্ষেত্রে তোমাকে একটা বেসিক সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে, দেখাইছিলাম যে কোন একটা পদার্থের ব্যাপনের হার হচ্ছে এর আপেক্ষিক আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাত, ঠিক আছে? তোমরা তো আপেক্ষিক আণবিক বা আণবিক ভর বলতে কি বোঝায় তোমরা জানো। তাহলে কি করব? বা সোজা বাংলা কথায়, যেটার ভর বেশি তার হার কম হবে, যেটার ভর কম তার হার বেশি হবে। বাট এটা বলে দিলে ইনাফ না। তোমরা অবভিয়াসলি তোমরা যদি জাস্ট বলো যে অ্যামোনিয়ার ভর বেশি তার হার কম হবে, ইথিনের ভর কম তার হার বেশি হবে, একটু বলে দিলে যে তোমাকে নাম্বার দিবে না তা না, দিবে। 2 এর মধ্যে 3 এর মধ্যে 2 দিবে। বাট তুমি যদি 3 এ 3 পাইতে চাও, তোমাকে এখানে অ্যামোনিয়ার সংকেত লিখে দিতে হবে, ইথেনের সংকেত লিখে দিতে হবে। এই ফর্মুলাটা ইউজ করে 2টার হারের যে অনুপাতটা আছে, অনুপাতটা বের করে দিতে হবে। মানে এক্স্যাক্টলি তুমি ম্যাথমেটিক্যাল ভ্যালু দিয়ে বলে দিবা যে এটার তুলনায় এটার হার এত গুণ বেশি, এটা এত গুণ বেশি স্পিডে ছড়াই পড়বে, তাইলে তোমাকে 3 এ 3 দিবে। বুঝছো? তো কেমিস্ট্রি আসলে এই অধ্যায়গুলোর কোশ্চেন খুবই সহজ, বাট এক্সামের খাতায় কেমনে রিপ্রেজেন্ট করবা এইটা তোমরা অনেকে বুঝো না। এইটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি NH4, ইথেন, ইথেন কি ইথেন, ইথিন, ইথাইন, তাই না? জীবাশ্ম তোমরা পড়ছো নিশ্চয়ই, তোমাদের জানার কথা যেহেতু প্রবলেমসরি ক্লাসে আসছো। ইথ মানে 2টা কার্বন থাকবে, ওকে? থেইন মানে হচ্ছে অ্যালকেন, তাই না? তার মানে একটা বন্ধন থাকবে এখানে, 3টা হাইড্রোজেন থাকবে এখানে 3টা। এটাই হচ্ছে ইথেনের সংখ্যা। তাহলে এটার ভরটা বের করে ফেলো। mass of NH4 কেমনে বের করবা? তুমি ক্যালকুলেট করো, আমি বলে দিচ্ছি। হাইড্রোজেনের ভর তোমাকে জানা লাগবে 1, নাইট্রোজেনের ভর হচ্ছে 14, ঠিক আছে? এখন ভাই আপনি কেমনে জানেন? তোমাদেরকে একাডেমিক ক্লাসে বলছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার পারমাণবিক ভর তোমাকে লিস্ট করে কম করে হলে 200-300 বার রিপিট করতে হবে, করলে ব্রেনে সেভ হয়ে যাবে, মাথায় থাকবে। এন্ড ওখানে আমি তোমাদেরকে বেশ কিছু ক্লু দেখাইছিলাম, বেশ কিছু প্যাটার্ন দেখাইছিলাম কেমনে মনে রাখবা। যেমন আমি কেমনে মনে রাখি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে পারমাণবিক ভর হচ্ছে 7 গুণে 14। সব সময় যে 7 গুণে 14 হবে বা পারমাণবিক ভরের পারমাণবিক সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে ব্যাপারটা এমন না, বাট একটা ক্লু দিয়ে পুরো ব্যাপারটা ইজিলি মনে রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, কার্বনের কত? 12। এটা ওই ক্লু দিয়ে মনে রাখা যায়, পারমাণবিক সংখ্যা 6, আণবিক ভর 12। হাইড্রোজেনের 1, এখানে সেম। তাহলে তুমি হিসাব করো 14 প্লাস 1 into 4, আর এখানে কি হবে? এটা অ্যাকচুয়ালি আমি ছোট করে যদি লিখি, mass of কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তাহলে 12 into 2 প্লাস 1 into 6, টোটালটা হিসাব করো। হিসাব করলে ভর কত হবে আমি তোমাকে বলতেছি। হিসাব করো, ক্যালকুলেটর নাও বা হাতে হিসাব করো। অ্যামোনিয়ার ভর পাবা 17, ওকে?
আর এটার ভর পাবা 30। এবার জাস্ট দুটো রেশিওটা বের করে দিতে হবে, ওকে? তাহলে ভালো নাম্বার পাবা। তাহলে প্রথমটা রেট কত? প্রথমটা রেট হচ্ছে R1, যদি সমানুপাতিক চিহ্ন উঠাই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে 1/√17। দ্বিতীয়টা যদি R2 হয়, R2 = সমানুপাতিক চিহ্ন উঠালে একটা কনস্ট্যান্ট আসবে 1/√30। দুইটা রেটের তুলনা যেহেতু করতে চাচ্ছি, মনে রাখবা ফিজিক্স কেমিস্ট্রিতে যখন দুইটা জিনিসের তুলনা করতে বলবে দুইটা অনুপাত বের করবা অথবা অন্তর দেখাবা, ঠিক আছে? একটার চেয়ে আরেকটা কতটুকু বড় বা ছোট, তো যেটা ইচ্ছা দেখাও। বাট আমার মনে হয় যে এখানে যেহেতু আমরা সবগুলো জিনিসের ভ্যালু জানি না, ঠিক আছে? যদি আমি কে এর ভ্যালু জানতাম তাহলে আমি ডিরেক্ট R1, যখন তুমি R1 R2 এর এক্সাক্ট ভ্যালু জানবা তখন অন্তর দেখাবা, আর যখন R1 R2 এর এক্সাক্ট ভ্যালু জানবা না তখন অনুপাত দেখাবা, মানে একটা আরেকটার কত গুণ। তাহলে আমি যদি R1/R2 লিখি তাহলে যেটা হবে, এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই কে তো কাটা চলে যাবে, তাই না? R1 উপরে, তার মানে এটা নিচে থাকবে, আর R2 নিচে, মানে এই ভগ্নাংশ উল্টায় যাবে। এখন তুমি বলবো ভাই আপনি লাইন বাই লাইন দেখাই দেন না, তুমি এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশটা দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে ক্যালকুলেট করলে তুমি এটা পাবে। আলটিমেটলি তুমি এটা ক্যালকুলেটরে চাপ দাও, R1/R2 দুটার অনুপাত কত আসে, চাপ দাও, √30 divided by √17, 1.32। তার মানে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি R1 is equal to 1.32 into R2, মানে প্রথম গ্যাসটার ব্যাপন হার দ্বিতীয়টার সাথে বেশি, আর কতটুকু বেশি? 1.32 গুণ বেশি। এমনি দিলে তোমাকে 3 দিতে বাধ্য, ঠিক আছে? তোমরা এগুলো পারো আমি জানি, বাট আমি তোদেরকে 3 পাও এটা এনশিওর করে দিচ্ছি, ওকে? আর সি জারের পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব, উক্তিটি বিশ্লেষণ করো। এটা আসলে একটা খুবই লেম কোশ্চেন, মানে লেম কোশ্চেন। এখানে আসলে এখানে খুব বেশি কিছু বলার নাই, বুঝছো? তো আমি বলে দিচ্ছি, এটা শুরুতে এটা যদি 4 পাইতে চাও, যেহেতু ব্যাপন নিয়ে কথা বলতেছে, তোমাদের একটা কনফিউশন থাকে যে ভাইয়া গ্যাসীয় পদার্থের ব্যাপন হয়, তরল পদার্থের ব্যাপন হয়, কিন্তু ভাইয়া কঠিন পদার্থের ব্যাপন কি হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো কঠিন। এটা ক্লিয়ার করার জন্য বলে দিবা, এখান থেকে দেখো বলছে কিন্তু সি জারের পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব, উক্তিটি বিশ্লেষণ করো। সি জারের এটা একদম শুরুতে যেটা বলবা, সি জারের পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব, উক্তিটি যথার্থ কিনা ব্যাপনের সংজ্ঞার দিকে তাকালেই বোঝা যায়। ব্যাপনের সংজ্ঞা হচ্ছে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, এটাই ব্যাপন। সংজ্ঞাটা দিয়ে দিলা, সংজ্ঞা অনুযায়ী কঠিন পদার্থের ব্যাপন সম্ভব, ঠিক আছে? এটা বললে কিন্তু তুমি 4 এর মধ্যে 1 পেয়ে গেল। এইবার তুমি বলবা যে কঠিন পদার্থের ব্যাপন কিভাবে সম্ভব। আমি এটা বলেছি, তাহলে প্রথমে সংজ্ঞা লিখলা, এবং সংজ্ঞা অনুযায়ী কঠিন পদার্থের ব্যাপন সম্ভব এটা লিখবা। এবার ব্যাপনটা কেমনে সম্ভব এটা লিখো। কেমনে সম্ভব? কঠিন পদার্থকে যখন তুমি তরলে মিক্স করবা, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে যদি তুমি পানি দাও, এটা আস্তে 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 ছড়াতে ছড়াতে পুরোটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ গোলাপি, তো পুরোটা এই যে গোলাপি বর্ণ, এটা যে বলে দিছো, মেনশন করছো যে আরে ছেলে মেয়েটা তো বেশ মেধাবী, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ যে গোলাপি এটা সে জানে, এটা দেখা কিন্তু ভালো নাম্বার দিবে, আরো 1 দিয়ে দিবে। তো লিখো যে এখানে যখন আমরা পানি ঢালবো তখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা পুরোটা পানিতে ছড়াই যাবে আস্তে আস্তে, এটার বর্ণ গাঢ় গোলাপি, এটা আস্তে আস্তে হালকা গোলাপি হয়ে যাবে পুরোটা। তার মানে কি? তার মানে কঠিন পদার্থের ব্যাপন সম্ভব যখন এটাকে আমরা তরলে মিশাই, ওকে? আচ্ছা, সেকেন্ড, এই ব্যাখ্যার জন্য কিন্তু তুমি 2 পাওয়া যাবে, এখানে 1 এখানে 2, আর দরকার 1। এখানে একটা এক্সট্রা তথ্য ব্যবহার করো যে এই কঠিন পদার্থের ব্যাপন নির্ভর করে তাকে ঠান্ডা পানিতে ঠান্ডা তরলে যোগ করা হচ্ছে না কঠিন তরলে যোগ করা হচ্ছে।
ঠান্ডা তরলে তার ব্যাপন হার কম, গরম তরলে তার ব্যাপন হার বেশি। এই কথাটা বলার জন্য তুমি আরো এক পেয়ে যাবা। ঠিক আছে, ডান। 4 এ 4 কেমনে পাওয়া যাবা সিক্রেট তোমাদেরকে শিখাই দিছি। ওকে, প্রথম পদার্থটির উপর তাপ প্রদানের লেখচিত্র বর্ণনা করো। প্রথম পদার্থটি হচ্ছে একটা সালফার, এটার গলনাঙ্ক আছে, এটার স্ফুটনাঙ্ক আছে। তাহলে সালফার যেহেতু একটা স্বাভাবিক পদার্থ, মানে এটা কঠিন থেকে তরলে পরিণত হয়, তরল থেকে গ্যাসে পরিণত হয়, তাহলে এটার বক্ররেখাটা কেমন হবে? এরকম 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 এরকম, দুইটা ফ্ল্যাট লাইন পাওয়া যাবে। এটা আমরা তোমাকে দেখাইছি, আমি দেখাবো না। আমি বক্ররেখা দেখাবো শুধুমাত্র যখন উদ্বায়ী পদার্থ আসবে ওইটাতে। 1 নং ও 2 নং বেলনের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? এবার এটা পারবা না, আগের কোশ্চেনটা যেমন সলভ করেছি এক্স্যাক্টলি অমনে সলভ করবা, বাট সেটার জন্য এটার ভর বের করতে হবে, এটার ভর বের করতে হবে, তাই না? NH3 এর ভর তুমি জানো 17, তো এটার ভর কত? হাইড্রোজেনের হচ্ছে 1 × 2 প্লাস সালফারের কত? সালফার 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 হচ্ছে 16তম, ক্লোরিনের হচ্ছে 35.5। 35.5 এর আগে একটা ভ্যালু আছে কেবল 32 পয়েন্ট সামথিং। এখন এটা হয় 33 হবে আর নয় 32 হবে, দুইটার একটা হবে। ওকে, 32 হবে, আমি জানি 32 পয়েন্ট সামথিং, ছোট একটা ভ্যালু 32 হবে, আমি জিজ্ঞেস করি। Atomic mass of sulfur. The answer I found is 32.06 atomic mass unit. 32.06 শুনলা, তাই না? 32, ঠিক আছে। কেমনে মনে রাখতে পারি? একাডেমিক ক্লাসে বুঝাইছি যে 1 থেকে 30 পর্যন্ত লিখে ধুমসে রিপিট করব, প্যাটার্নটা নোটিস করে, তাহলে মনে থাকবে। ওকে, তাহলে সালফার হচ্ছে 32, হিসাব করো। আর এটা তো 17। এবার ঠিক আগেরটার মধ্যে যেমন দেখেছি এইভাবে রেশিও বের করে দাও। ওকে, এন্ড যেমন যেমন ধাপে 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 आंसर করতে বলছো আপনি করো, তাহলে 4 4 পাওয়া যাবে। তাহলে আমাদের টাইপ 2 ব্যাপন রিলেটেড জিনিসপত্র দেখে ফেলছি। নিঃসরণ থেকে খুব একটা কোশ্চেন হয় না, নাই কোশ্চেন, ঠিক আছে। সো এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। এবার আমরা হচ্ছে আমাদের তারপরের টাইপ অবস্থার পরিবর্তন, ঠিক আছে। এটা রিলেটেড একটা কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। কঠিন তরল বায়বীয়, হ্যাঁ। সো এরকম একটা কোশ্চেন আছে 22 নাম্বারে, 22 নাম্বারটা খুঁজে বের করি। এই যে আমরা আমাদের পরের টাইপে চলে যাচ্ছি। তুমি আগেই একদম ক্লাসের শুরুতে নিশ্চয়ই টাইপগুলো লিখে ফেলছো, একটা করে টাইপ নিচে যাচ্ছি, তুমি ওই অনুযায়ী সামনে আগাও। টাইপ 1 কেটে দাও, টাইপ 2 কেটে দাও, আমাদের ওই দুটো শেষ। এই যে আসো এবার অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনের সাথে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন জড়িত। অবস্থার পরিবর্তন যদিও একটা ভৌত পরিবর্তন, সো এটা রিলেটেড একটা কোশ্চেন, এটা বেশ ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা পরের রাসায়নিক, আচ্ছা এই ওদের কনসেপ্ট দিয়ে সলভ করা যাবে, সমস্যা নেই। কোশ্চেনটা পড়ো, কত নাম্বার? 22 নাম্বার না? এই যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা এবং প্রথম অধ্যায় দুইটাকে কম, দ্বিতীয় অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এবং দ্বিতীয় অধ্যায়, দুইটা অধ্যায় কম্বাইন করে এই কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখি কি বলতেছে। সহজ, হ্যাঁ সহজ। মোমকে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করানো হচ্ছে, তার মানে কি? কোন একটা পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করানো মানে এটাকে অ্যাকচুয়ালি জ্বালানো, এটা দহন বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে মোমের দহন বিক্রিয়া, এবং দহন বিক্রিয়ায় মোম কি একটা? মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, ঠিক আছে। এখানে মোমের সংকেতটা বেশ বড়, তোমাকে মোমের সংকেত লিখতে হবে না। মোম যেহেতু একটা হাইড্রোকার্বন, আমি এটাকে বেশ করে কপি করে নিই। মোম যেহেতু একটা হাইড্রোকার্বন, তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ে বেশ কয়েকবার একাডেমিক ক্লাসে বলছি যে একটা হাইড্রোকার্বনকে যখন পুরানো হয় অক্সিজেনের উপস্থিতিতে, তখন ওখানে হাইড্রোকার্বনটা যেটাই হোক না কেন, ওখানে
কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। এখানে অবভিয়াসলি আমার ছোট করে গ্যাস লেখা উচিত, কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প উৎপন্ন হবে এবং শক্তি উৎপন্ন হবে। এইটা কোশ্চেনের ক্ষেত্রে আগে উদ্দীপকটা কমপ্লিট করে ফেলবা, অসম্পূর্ণ বিক্রিয়া দেওয়া থাকলে কমপ্লিট করে সামনে আগাবা। এবং হাইড্রোজেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে, তাহলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন তো হাইড্রোকার্বন না। হাইড্রোজেন কি হাইড্রোকার্বন না? হাইড্রোকার্বন মানে যেখানে হাইড্রোজেন এবং কার্বন থাকবে। এগুলো একাডেমিক ক্লাসে তোমাদেরকে খুব ভালো করে বলছিলাম, প্রথম অধ্যায়ে বলছিলাম। তো যখন আমরা হাইড্রোজেনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করি বা হাইড্রোজেন ফুয়েল ইউজ করি, যেহেতু হাইড্রোজেন হাইড্রোকার্বন না, ওখানে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে না। যদি এখানে কার্বন থাকতো তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতো, যেহেতু কার্বন নাই, জাস্ট হাইড্রোজেন আছে, তার মানে জাস্ট জলীয় বাষ্প উৎপন্ন হবে বা পানি উৎপন্ন হবে। ঠিক আছে, H2 প্লাস O2 দুইটাই গ্যাস। ঠিক আছে, এখানে পানি উৎপন্ন হবে প্লাস শক্তি, যেহেতু হাইড্রোজেনকে এখানে ফুয়েল হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার এবং এটাকে পোড়ানো হচ্ছে, তার মানে এখানে শক্তি উৎপন্ন হবে। ওকে, দুটো বিক্রিয়া আমরা কমপ্লিট করলাম। এবার দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগ, বি যৌগ, এখানে এটাও পানি এটাও পানি, বি যৌগের ভৌত অবস্থার কি পরিবর্তন করে এটা ব্যাখ্যা করো। নাইস, যাই গো, এটা তুমি পারবা। আমি একটা লাইন বলে এটার অ্যানসার তোমাকে বলে দিতে পারি, বাট তুমি তিনে কেমনে 3 পাবা এটা বলে দিচ্ছি। ওকে, এটা এখানে আমাদের মেইন কনসার্ন। পানিকে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখি, তখন পানি কি হয়? পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? পানি গলতে শুরু করে, এন্ড সেই ভৌত অবস্থাটা কি, ভৌত অবস্থার কিরূপ পরিবর্তন হয়? ভৌত অবস্থার পরিবর্তনটা হচ্ছে সে কঠিন থেকে তরলে পরিণত হতে শুরু করে। এবার একদম ভেতরের ব্যাখ্যা দিবা। ভেতরের ব্যাখ্যা কি? পানির যে অণুগুলো আছে, অণুগুলোর একটা দ্রুত আরেকটা থেকে বাড়তে শুরু করে, কম্পন শক্তি বা আণবিক গতিশক্তি বাড়তে শুরু করে। একটা পর্যায়ে যখন দূরত্বটা একটু বেড়ে যায়, তখন এটা তরলে পরিণত হয়। এই ব্যাখ্যাটা দিয়ে দিবা। তাই 3 দিন পাই, তাহলে সবার প্রথমে বিক্রিয়াটা কমপ্লিট করো। বিক্রিয়াটা কমপ্লিট করো। ওকে, বিক্রিয়াটা কমপ্লিট করার পর এবার বিক্রিয়াটা কমপ্লিট করার সাথে সাথে বলে দিলা এটা পানি। 1 নাম্বার পায়ে গেছো, কিন্তু এখানে 1 নাম্বার শুরু পায়ে গেছো। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। এইবার বলো যে পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। যখন পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, তখন ওখানে কঠিন মানে বরফ এবং পানির মিশ্রণ পাওয়া যায়। এবার তুমি এখানে একটা গ্রাফ আইকা দেখাইতে পারো। ঠিক আছে, একটা পানি শুরুতে তাকে ধরো -5 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছে। ঠিক আছে, যখন 0 ডিগ্রি সেলসিয়াসে আনা হইল, তখন দেখা গেল পানিটা তার গলনের সুপ্ত তাপে পৌঁছাইলো। সুপ্ত তাপ নিতে নিতে সে তরলে পরিণত হতে শুরু করবে। একটা পর্যায়ে সে তরলে পরিণত হবে। এই জায়গাটাতে কঠিন প্লাস তরল থাকে। তাহলে ব্যাখ্যা দিয়ে দিলে, গ্রাফ দিয়ে দিলে, ব্যাখ্যার জন্য 1, গ্রাফের জন্য 1, বেশ 3 পাই গেল। ঠিক আছে, এতক্ষণ আমি যে কথাগুলো বলছি এগুলো ব্যাখ্যা দিয়ে লিখে দাও। এই কোশ্চেন সলভ। 1 নং এ ভৌত রাসায়নিক, কিন্তু 2 নং এ শুধু রাসায়নিক পরিবর্তন হয়, বিশ্লেষণ করো। 1 নং এ তোমাদেরকে বলছিলাম এই অধ্যায়টার ক্ষেত্রে একদম এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম মোমের ছবি সহ একাডেমিক ক্লাসে, যে মোমকে যখন আমরা পোড়াচ্ছি, তখন মোম এখানে কঠিন থাকে। যখন হিট দিচ্ছি, মোমটা গলে কঠিন থেকে তরলে পরিণত হয়। এই যে এখানে তরল হিসেবে জমা হয়, তুমি নিশ্চয়ই দেখছো মোম এখানে তরল হিসেবে জমা হয়। এই তরলটা আবার হিট নিতে নিতে এবার গ্যাসে পরিণত হয়। যখন মোমটা একবার গ্যাসে পরিণত হয়, তখন সেই গ্যাসীয় মোম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জলে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং পানি উৎপন্ন করে। তাইলে এখানে দেখো মোমটাকে যে আমরা জ্বালাচ্ছি, এই যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, তার আগে কিন্তু মোম কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস বাষ্পে পরিণত হচ্ছে। দেন ওখানে মোম অক্সিজেনের সাথে একসাথে হয়ে তার
আণবিক গঠন চেঞ্জ করার মাধ্যমে নতুন পদার্থে পরিণত হচ্ছে কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প। তার মানে দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর প্রথম পরিবর্তনটা হচ্ছে ভৌত পরিবর্তন। এইভাবে সুন্দর করে ছবি এঁকে এভাবে যদি লিখে দাও, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, দেন গ্যাসীয় মোম, এই পরিবর্তনটা হচ্ছে ভৌত, আর এই পরিবর্তনটা গ্যাসীয় মোম অক্সিজেনের সাথে পরিবর্তিত হয়ে একসাথে হয়ে নতুন রাসায়নিক বৈশিষ্ট্য সম্পন্ন একটা পদার্থ উৎপন্ন করতেছে। যখন মোম কঠিন, এখানে অবশ্যই তোমাদেরকে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞার জন্য তুমি 1 নাম্বার পাবা। ভৌত পরিবর্তন কাকে বলে? কোন একটা পদার্থ যখন তার এমন পরিবর্তন ঘটে যেখানে তার ভৌত বৈশিষ্ট্যগুলো একই থাকে, তখন তাকে ভৌত পরিবর্তন বলে। মোম কঠিন থেকে বা তুমি এইভাবে বলতে পারো, যে ধরনের পরিবর্তনে কোন একটা পদার্থের আণবিক গঠন চেঞ্জ হয় না, তখন এটাকে বলে ভৌত পরিবর্তন। আর যে ধরনের পরিবর্তনে কোন একটা পদার্থের আণবিক গঠন চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হয়, সম্পূর্ণ নতুন রাসায়নিক বৈশিষ্ট্য বিশিষ্ট পদার্থে পরিণত হয়, তখন তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ব্যাখ্যাটা দাও। ব্যাখ্যার জন্য 1 পাবা, এই ছবির জন্য 1 পাবা, সরি সংজ্ঞার জন্য 1 পাবা, এই ছবির জন্য 1 পাবা, আর ওই যে বিক্রিয়াটা লিখে সুন্দর করে ডায়াগ্রাম একে ব্যাখ্যা করে দিচ্ছ, এটার জন্য 1 পাবা। এভাবে টোটাল 4 পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, 2টা সংজ্ঞার জন্য 2 পাওয়া। বেসিক্যালি 2টা সংজ্ঞার জন্য 2, ছবি একে সুন্দর করে ডায়াগ্রাম করার জন্য 1, আর ব্যাখ্যা করার জন্য 1, টোটাল 4 পাবা। ওকে, আচ্ছা ডান। তাইলে আমরা হচ্ছে অবস্থার পরিবর্তন রিলেটেড, কিভাবে অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন সামটাইমস ওখানে ভৌত পরিবর্তনের সাথে রাসায়নিক পরিবর্তন সংশ্লিষ্ট থাকতে পারে, আমরা এগুলো দেখলাম। তার মানে আমাদের কিন্তু টাইপ 3 ও শেষ। এবার আমরা টাইপ 4 ঊর্ধ্বপাতন, গলন, স্ফুটন এগুলো রিলেটেড একটা কোশ্চেন দেখবো। এরকম একটা কোশ্চেন হচ্ছে 23 নাম্বার কোশ্চেনটা। এগুলো কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষা, এইটা রিলেটেড কোশ্চেন আমরা সলভ, ব্যাপন রিলেটেড সব ধরনের কোশ্চেন আমরা সলভ করে ফেলছি। কারণ একটা জায়গাতে তোমাদেরকে দেখাইছি যে এমন একটা কোশ্চেন আসছে যেখানে একটা কঠিন পদার্থ আছে, ওই কঠিন পদার্থটাকে তরলে দিলে ওখানে ব্যাপন শুরু হবে। যদি আমি ওখানে গরম তরল দেই তাহলে ওখানে ব্যাপন হার বেশি হবে। এই টাইপ কোশ্চেন আমরা দেখছি। আমরা 23-এ যাব। 11 আমরা সলভ করছি, 12 সলভ করছি, এই টাইপ সব কোশ্চেন এটাও আমরা সলভ করছি। আমরা 13-তে, 23-এ যাব। 23 কোথায়? এই যে এটা। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের কোনটি রাসায়নিক প্রক্রিয়া? এটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবা। প্রথমটা, আয়োডিনকে তাপ দেওয়া হচ্ছে, সে গ্যাস থেকে সলিড থেকে গ্যাসে পরিণত হচ্ছে। আয়োডিন কিন্তু উদ্দায়ী, তাকে তাপ দিলে সে তরলে যাবে না, ডিরেক্ট গ্যাসে চলে যাবে। ওকে, সালফারকে তাপ দেওয়া হচ্ছে, সে তরলে পরিণত হচ্ছে। তাহলে 1 এবং 2 হচ্ছে ভৌত প্রক্রিয়া, জাস্ট কি অবস্থার পরিবর্তন হচ্ছে। আয়োডিনের আণবিক গঠনে চেঞ্জ আসতেছে না, সম্পূর্ণ নতুন রাসায়নিক ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে না। এখানে আয়োডিন, এখানে আয়োডিন, এটা জাস্ট কঠিন, এটা একটু কি পার্থক্য, এটা ভৌত পরিবর্তন। এখানে দেখো N2O4 ভেঙে NO2 হয়ে যাচ্ছে, আণবিক গঠন চেঞ্জ হয়ে যাচ্ছে। N2O4 এর যেই রাসায়নিক বৈশিষ্ট্য, এটা রাসায়নিক বৈশিষ্ট্য কিন্তু ডিফারেন্ট, তার মানে এটা একটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? সুন্দর করে এইভাবে এটা কেন ভৌত পরিবর্তন, এটা কেন ভৌত পরিবর্তন, এটা কেন রাসায়নিক পরিবর্তন, এবং ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা, এগুলো যদি ধাপে ধাপে বলো, মোটামুটি 3 থেকে 4টা ধাপ হবে, সবগুলো ধাপ মিলে 3 দিয়ে দিবে। ওকে, আচ্ছা, উদ্দীপকের 1 ও 2 নং প্রক্রিয়ার মধ্যে তুলনা করো। আচ্ছা, আমি এটা একটা নাম কি বলছিলাম, এটা একটা ঊর্ধ্বপাতনের টাইপ, তাই না? এই যে দেখো, এখানে কিন্তু আমরা একটা ঊর্ধ্বপাতন দেখতে পাচ্ছি। আয়োডিনকে তাপ দিলে সে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তরলে পরিণত না হয়ে। এই অধ্যায়ে এরকম অনেকগুলো উদ্দায়ী পদার্থ আছে যেগুলো ঊর্ধ্বপাতন ঘটে। তোমাকে ওই পদার্থগুলো চিনে রাখতে হবে, আলাদা একটা লিস্ট করে রাখতে হবে যে এই পদার্থগুলো উদ্দায়ী, এদের ঊর্ধ্বপাতন ঘটে, এদেরকে হিট দিলে সরাসরি কঠিন থেকে তরলে পরিণত, গ্যাসে পরিণত হয়।
আবার ঠান্ডা করলে সরাসরি গ্যাস থেকে কঠিনে পরিণত হয়। ঠিক আছে, এটা চিনলে তুমি এমসিকিউ পারবা এবং সিকিউতে এই রিলেটেড কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপকের 1 ও 2 নং প্রক্রিয়ার মধ্যে তুলনা করো। এই যে ঊর্ধ্বপাতন নিয়ে এবার তোমাকে ডিটেইলসে বলতে হবে। 1 নাম্বার প্রক্রিয়া এটা কি? এটা হচ্ছে ঊর্ধ্বপাতন। 2 নাম্বার প্রক্রিয়া এটা কি? গলন। আমাদের টাইপ 4 এর নাম কিন্তু এটাই ছিল, ঊর্ধ্বপাতন, গলন এবং স্ফুটন। এটাই এই প্রক্রিয়াটা কি? ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটা কি? গলন। এবার ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, ব্যাখ্যাতে তুমি কি লিখবা? 4 নাম্বার তো পাইতে হবে। প্রথমে তুমি বলো এই প্রক্রিয়াটা একটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, এটা একটা গলন প্রক্রিয়া। এক পায় গেল। এবার ঊর্ধ্বপাতনের সংজ্ঞা দাও, গলনের সংজ্ঞা দাও। ঊর্ধ্বপাতনের সংজ্ঞা বলি, যখন কোনো একটা পদার্থকে তাপ দিলে সে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, তখন সে প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলে। গলনের সংজ্ঞা দাও, যে প্রক্রিয়ায় কোনো একটা পদার্থকে তাপ দিলে সে কঠিন থেকে তরলে পরিণত হয়, এটাকে গলন বলে। তার সংজ্ঞার জন্য আরো এক পায় গেল, তোমার পাইতে হবে 4। এবার দুইটা প্রক্রিয়ার এবার ডিটেইলসে যাও। এখানে বলবা যে কোনো একটা পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন পদার্থটাকে তার ওই পদার্থের কোনো গলনাঙ্ক থাকে না, যেটা গলে না। ওই পদার্থটা শুধু শুধু স্ফুটনাঙ্ক থাকে, এবং সেই স্ফুটনাঙ্ক রাখা হলে সেখানে স্ফুটনাঙ্কের সুপ্ত তাপে সে তার অবস্থাটা চেঞ্জ করে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, এবং যখন রিভার্স করা হয় গ্যাস থেকে সরাসরি কঠিন হয়ে যায়। এই ব্যাখ্যার জন্য আরো এক পাইলা। এবার গলনের ব্যাখ্যা দাও, যে গলনের ক্ষেত্রে কোন একটা কঠিন পদার্থকে যখন তার গলনাঙ্কে রাখা হয় তখন সে গলনের সুপ্ত তাপটুকু নিয়ে সে কি একটা অণুর সাথে আরেকটা অণুর আন্তঃআণবিক দূরত্ব বাড়াইতে থাকে, আণবিক গতিশক্তি বাড়াইতে থাকে। একটা পর্যায়ে যখন দূরত্বটুকু বেড়ে যায় যথেষ্ট পরিমাণে, তখন সে কঠিন থেকে তরলে পরিণত হয়ে যায়। দ্যাটস ইট। 4টে স্টেপে ব্যাখ্যা দিলাম, বা 4টে স্টেপে কি লিখবা বলে দিলাম, 4 নাম্বার পাওয়া যাবে ইজিলি। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বপাতন, গলন, স্ফুটন রিলেটেড একটা কোশ্চেন আমরা দেখে ফেললাম। এটা রিলেটেড আরেকটা কোশ্চেন আছে যেখানে আসলে এই যে আমরা বেসিক্যালি এখন এই টাইপটা সলভ করতেছিলাম আর কি। আচ্ছা, এই রিলেটেড আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, এই রিলেটেড আরেকটা কোশ্চেন হয়। দুটো পদার্থের মিশ্রণ থাকবে, ধরো সোডিয়াম ক্লোরাইড এবং সাথে আয়োডিন। এই দুইটা পদার্থকে তুমি কিভাবে আলাদা করবা কোশ্চেন করবে, তখন তোমাকে ঊর্ধ্বপাতনের হেল্প নিতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব? প্রথমে এটাকে তাপ দিব, একটা পাত্রের মধ্যে নিব আয়োডিন মিশ্রিত সোডিয়াম ক্লোরাইড, নিয়ে এই পাত্রের উপরটা বন্ধ করে দিব, এখানে বরফ রেখে দিব। ঠিক আছে, বরফ রেখে দিব। আর এখানে সোডিয়াম ক্লোরাইড, আয়োডিন মিশ্রিত সোডিয়াম ক্লোরাইড, এখানে আমরা তাপ দিব। বাট তাপ অতটুকুই দিব যতটুকু তাপে আয়োডিনটা কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, ঊর্ধ্বপাতিত হয়। আমরা এত বেশি তাপ দিব না যাতে সোডিয়াম ক্লোরাইড বাষ্পে পরিণত হয়। সোডিয়াম ক্লোরাইডকে বাষ্পে পরিণত করার জন্য অনেক বেশি তাপ লাগে, ওটাতে যাওয়া পসিবল না। যখন আমরা আয়োডিনটাকে কঠিন থেকে বাষ্পে পরিণত করার জন্য ইনাফ তাপ দিব, তখন আয়োডিনটা এখান থেকে আলাদা হয়ে গিয়ে এখানে জমা হবে, নিচে সোডিয়াম ক্লোরাইডটা আলাদা হয়ে যাবে। দেন তুমি এই ঢাকনাটা সরাইয়া এই দিক থেকে একটা ছিদ্র মতো অন্য একটা পাতিলের মধ্যে আয়োডিনটা চাইলে কালেক্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, আমরা মোটামুটি সবগুলা টাইপই দেখা ফেলছি। আমি একটু প্রথমটাতে যাই। দেখো, এটা তো প্রথম অধ্যায়। দেখো, আমরা এই টাইপের কোশ্চেন দেখলাম, এটারও দেখলাম, এটারও দেখলাম, এটারও দেখলাম। ঘনীভবন রিলেটেড কোশ্চেন আমি খুব একটা দেখি নাই। ঠিক আছে, আমরা তো এই তিনটাও দেখলাম। ঘনীভবন রিলেটেড কোশ্চেন আসে না। ঠিক আছে, এইগুলার ওই যে তুমি হইতেছে ঊর্ধ্বপাতনের সময় ব্যাখ্যা দিচ্ছ, বা ঘনীভবন রিলেটেড কোশ্চেন আসলে আমি সেটা সলভ করতে পারবো। কেন? কারণ আমরা কঠিন থেকে বাষ্পে নেওয়ার যে গ্রাফ, হোল ব্যাখ্যা, সেটা আমরা জানি।
ঘনীভবনকে রিভার্স প্রসেস, ঘনীভবনে যদি কোশ্চেন দেয় এইভাবে দিবে, কোন একটা বাষ্প থেকে তাপ অপসারণ করা হচ্ছে, মানে ঠান্ডা করা হচ্ছে, তাহলে কি হবে, বাষ্পটা আস্তে 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 তরলে পরিণত হবে। আবার যদি এখান থেকে তাপ অপসারণ করি তাহলে তরল থেকে কঠিনে পরিণত হবে। তার মানে এতক্ষণ আমরা যা শিখলাম একদম টাইপ 1 এ আমরা শিখলাম না গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এইখানে এই টাইপের মধ্যে আমরা যে কোশ্চেনগুলো সলভ করছি, সিমিলার কোশ্চেন ঘনীভবনে আসতে পারে, ঠিক আছে, বা শীতলীকরণে আসতে পারে। জাস্ট আমরা রিভার্স ব্যাখ্যাটা দিব, ঠিক আছে। ওকে, সেক্ষেত্রে তাপ প্রদান না করে আমরা তাপ অপসারণ করব। এন্ড এই টাইপ কোশ্চেনের ক্ষেত্রে গ্রাফটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা তাপ অপসারণ করতেছি, একটা পর্যায়ে যখন সে তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে তখন কি, তখন সে বাষ্প থেকে তরলে পরিণত হওয়া শুরু করবে। দেন আবার তাপ অপসারণ করতেছি, একটা পর্যায়ে সে যখন গলনাঙ্কে পৌঁছাবে সে তখন কি, তরল থেকে কঠিনে পরিণত হওয়া শুরু করবে। আবার যখন তাপ সরাচ্ছি একটা পর্যায়ে গিয়ে সে কঠিনে পরিণত হবে। এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, এটা হচ্ছে গ্যাস, এখানে গ্যাস তরলের মিশ্রণ, এখানে কঠিন তরলের মিশ্রণ। ডান, অ্যাজ সিম্পল অ্যাজ দিস, জাস্ট প্রসেসটা রিভার্স হবে। ডান, সব টাইপের কোশ্চেন নিয়ে কথাবার্তা বলা শেষ। এই ক্লাসের উদ্দেশ্য এটাই ছিল, তোমরা কিভাবে এই অধ্যায় থেকে সিকিউ আসলে 3 এ 3 4 এ 4 নিশ্চিত করবেন, কত টাইপের কোশ্চেন আসতে পারে, ওই টাইপের প্রতিটা কোশ্চেন সলভ করার জন্য কি বেসিক নলেজ থাকা দরকার, ওই নলেজ দিয়ে কোশ্চেনটাকে অ্যাপ্রোচ দিব কেমনে, এটা তোমাদেরকে ডেলিভার করার উদ্দেশ্য ছিল, সেটা করা হয়ে গেছে। প্রতিটা কোশ্চেন এখানে সলভ করা পসিবল না। এবার তুমি এই নলেজটুকু দিয়ে নিজে বসে কোন একটা বই থেকে প্রতিটা বোর্ডের সিকিউ সলভ করে ফেলো, তাইলেই তোমার প্রস্তুতি সম্পন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, বাট সেটা সলভ করার জন্য তোমার যে বেসিক নলেজ দরকার সেটা আমরা তোমাকে দিয়ে ফেলছি। ওকে, কোশ্চেন সলভিং এর বেসিক নলেজ আমরা এবার জাস্ট স্কুলের প্রশ্ন থেকে একটা কোশ্চেন সলভ করতে পারি। ওকে, আচ্ছা, স্কুলের প্রশ্নগুলো বেসিক্যালি বোর্ডের টাইপ থেকে আসে। দেখো এই টাইপ কোশ্চেন কিন্তু আমরা সলভ করছি, এটা কিন্তু সলভ করছি। আর এটা এই যে এটা শীতলীকরণ বা ঘনীভবন, তো ঘনীভবন কেমনে অ্যানসার করবে এটা তো বললামই। এ বি ও সি অবস্থার পরিবর্তন পানির শীতলীকরণ বক্ররেখা প্রদর্শন করে যে অবস্থা অপরিবর্তনশীল তা ব্যাখ্যা করো। আচ্ছা, এ বি ও সি অবস্থার পরিবর্তনে পানির শীতলীকরণের বক্ররেখা প্রদর্শন করে যে অবস্থা অপরিবর্তনশীল তা ব্যাখ্যা করো। ও যে অবস্থাটা অপরিবর্তনশীল, এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এখানে কি সুপ্ত তাপের ফ্ল্যাট লাইনটা বোঝাচ্ছে? আমি একটু দেখি। আচ্ছা, এখানে যখন আমরা একটা কঠিন পদার্থকে তাপ দিয়ে তরল এবং বাষ্পে পরিণত করি, অথবা বাষ্প থেকে শীতলীকরণ করে তরল তাপ কঠিনে পরিণত করি, তখন আমরা দেখছি যে একটা ফ্ল্যাট লাইনের মধ্যে তার টেম্পারেচার চেঞ্জ হয় না। ওই চেঞ্জ না হওয়া অবস্থাটাই, অপরিবর্তনশীল অবস্থাটাকেই, তাপমাত্রার অপরিবর্তনশীল অবস্থাটাকে ব্যাখ্যা করতে বলছে। পদার্থের তো অবস্থা চেঞ্জ হচ্ছে, তাই না? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শীতলীকরণের ব্যাখ্যাটা আঁকি। তাহলে পানি বাষ্প আছে এখানে, মনে করো 150 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে আমরা তাপ অপসারণ করতেছি, একটা পর্যায়ে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে, ঠিক আছে, যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন বাষ্প থেকে তরলে পরিণত হতে শুরু করবে, বাষ্প থেকে পানিতে পরিণত হতে শুরু করবে। এখানে বাষ্প প্লাস তরল দুটার মিশ্রণ থাকবে। ওকে, এই অবস্থাটাই কিন্তু তাপমাত্রার অপরিবর্তনশীল অবস্থা। তুমি দেখো এখানে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে,
রেখাটাতে আস্তে 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 তাপমাত্রা 150 থেকে 100 তে নামতেছে। বাট এখানে দেখো, এখানে 100, এখানেও 100, এখানে 100, এখানে 100। এই জায়গাটা ব্যাখ্যা করতে বলতেছে। এই জায়গাটার ব্যাখ্যাতে তুমি কি বলবা? বলবা এটা নির্দেশ করে স্ফুটনের সত্যতা। এই জায়গাটাতে যখন তাপ দেওয়া হয় তখন তরল বা পানি যেই তাপটুকু গ্রহণ করে নিজের অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ না করে নিজের অবস্থার চেঞ্জ করে, ওই তাপটুকুকে সুপ্ত তাপ বলে। যখন শীতলীকরণ করা হয় তখন যেই তাপটুকু নিয়ে সে তার অবস্থার পরিবর্তন ঘটাইছিল, তরল থেকে বাষ্পে পরিণত হয়েছিল, ওই তাপটুকু যখন তার ভিতর থেকে আবার নিয়ে আসা হয় তখন কি সে তার অবস্থাটা বাষ্প থেকে পরিবর্তন করে তরলে পরিণত হয়ে যায়। ঠিক আছে? দেন আবার যখন তুমি তাপ সরাচ্ছ সরাচ্ছ সরাচ্ছ, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, যখন তুমি 0 ডিগ্রি সেলসিয়াসে আসতেছো তখন আবার এরকম একটা তাপমাত্রার অপরিবর্তনশীল একটা ফ্ল্যাট লাইন পাওয়া যায়। এটা হচ্ছে গলনের সুপ্ত তাপ। ঠিক আছে? ওই পরিমাণ তাপটা যখন গলনের সুপ্ত তাপের পরিমাণ তাপটা যখন অপসারণ করা হয়ে যাবে তখন সে আবার কঠিনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? এখানে তুমি লেখা দিতে পারো, এখানে তরল প্লাস কঠিন, আর এটা কঠিন, এটা তরল, এটা বাষ্প। এখন এখানে যদি স্পেসিফিক করে বলে নাই যে অপরিবর্তনশীল, এটা কি অবস্থার অপরিবর্তনশীল নাকি তাপমাত্রার অপরিবর্তনশীল, কোনটা ব্যাখ্যা করতে বলে নাই, তুমি দুইটা জিনিসের ব্যাখ্যা দিয়ে দাও। এই জায়গাগুলোতে কি তাপমাত্রা অপরিবর্তনশীল, তাপমাত্রা অপরিবর্তনশীল, এই জায়গায় ব্যাখ্যা দিলা। আর এই জায়গাগুলোতে দেখো তো, এইগুলোতে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, বাট অবস্থা চেঞ্জ হচ্ছে না। তো এই জায়গাগুলোর ব্যাখ্যাও দিয়ে দাও। এই জায়গাটুকুতে তাপটুকু যখন অপসারণ করা হচ্ছে, সে আস্তে আস্তে 150 ডিগ্রি সেলসিয়াস থেকে তার স্ফুটনাঙ্কে আসতেছে, তার কণাগুলার একটা থেকে আরেকটা দূরত্ব কমতেছে, কণাগুলার যে আন্তঃআণবিক শক্তি এটা কমতেছে, কণাগুলার যে আণবিক গতি শক্তি এটা আস্তে আস্তে কি গ্যাসীয় অবস্থায় আণবিক গতিশক্তি সর্বাধিক থাকে, কঠিন অবস্থায় আস্তে আস্তে কমতে কমতে সর্বনিম্ন হয়। ঠিক আছে? আর আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি গ্যাসীয় অবস্থায় সবচেয়ে কম থাকে, তরলে তার চেয়ে কম, কঠিনে তার চেয়েও কম। যখন এই রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটাতে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে বাট তার অবস্থার কিন্তু চেঞ্জ হচ্ছে না। অবস্থাটার চেঞ্জ না হইলেও ভেতরে ভেতরে কিন্তু তার আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আণবিক গতি শক্তি এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ব্যাখ্যাগুলো দিয়ে দিলে তুমি এখানে 3 দিন পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এই টাইপের কোশ্চেন আমরা সলভ করছি। আচ্ছা, এটা সরাসরি তোমাদের অনুশীলনের যে সিকিউটা আছে না ওটা দিয়ে দিছে। অনুশীলনের সিকিউ একাডেমিক ক্লাসে সলভ করাইছি। ঠিক আছে? সো এটা আমরা এটা নিয়ে এখন মাথা না ঘামাই। এটা অনুশীলনের যে একটা সিকিউ আছে যখন দিয়ে দিচ্ছে ওইটার সিমিলার। এই গ্রাফ তো আঁকা যাবে, তাই না? উদ্দীপকে উল্লেখিত বরফের পরিবর্তে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে কি ঘটবে? অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে, অ্যামোনিয়াম ক্লোরাইড একটা উদ্দায়ী পদার্থ, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে সে কঠিন থেকে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হবে। as simple as this। ঠিক আছে? এন্ড পাত্রের মিশ্রণের উপাদান দেখে কিভাবে পৃথক করবা? এই যে দেখো, তখন দেখাইছিলাম না, সোডিয়াম ক্লোরাইডের সাথে একটা উদ্দায়ী মিশাই দিবে, আয়োডিন হইতে পারে বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারে। এখন তুমি যে এই উদ্দায়ী পদার্থটাকে ঊর্ধ্বপাতনের মাধ্যমে যে আলাদা করবা, এটা কেমনে বুঝবা? যদি না তুমি জানো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা উদ্দায়ী, তাহলে কি তোমাকে উদ্দায়ী পদার্থ চিনতে হবে। উদ্দায়ী পদার্থ যদি না চিনো তুমি এই টাইপ কোশ্চেন ধরতে পারবে না। এর প্রসেসটা কি কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখাইছি। উপাদান দুইটিকে পৃথকভাবে তাপ প্রদান করলে কি একই ধরনের লেখচিত্র পাওয়া যাবে? না, 2 ধরনের লেখচিত্র পাওয়া যাবে। তুমি যখন সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিচ্ছ তখন সে কঠিন থেকে তরলে পরিণত হবে, দেন তরল থেকে সে বাষ্পে পরিণত হবে। এটা কঠিন,
এটা কঠিন প্লাস তরল, এটা তরল প্লাস বাষ্প, দেন এখানে বাষ্প পরিণত হবে। বাট যখন তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যখন তাপ দিবা তখন কি হবে, কঠিন আছে যখন স্ফুটনাঙ্কে আছে তখন সাথে সাথে সে বাষ্পে পরিণত হবে। তারপরে এখানে কঠিন প্লাস বাষ্প, এখানে বাষ্প। ঠিক আছে, রেখা জীবনেও সেম হবে না, ভিন্ন দুইটা রেখা পাওয়া যাবে। এন্ড এটার ক্ষেত্রে ফ্ল্যাট লাইন দুইটা পাওয়া যাবে, সেকেন্ডের ক্ষেত্রে ফ্ল্যাট লাইন একটা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা ডান। তাইলে আমরা হচ্ছে সবগুলা টাইপই কিন্তু সলভ করে ফেললাম। প্রথমে ছিল আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের গ্রাফ, আন্তঃআণবিক শক্তি, আন্তঃকণা গতি শক্তি রিলেটেড কোশ্চেন। সেকেন্ড টাইপ ছিল ব্যাপন নিঃসরণ রিলেটেড, তারপরে ছিল অবস্থার পরিবর্তন রিলেটেড, কঠিন তরল বায়বীয়, তারপরে ছিল ঊর্ধ্বপাতন রিলেটেড, শীতলীকরণ রিলেটেড, তারপর আমরা স্কুলের কোশ্চেন দেখলাম। তো এইগুলাই তোমরা এই অধ্যায়ের যত টাইপের সিকিউ হওয়া সম্ভব সব টাইপের সিকিউ সলভ করার যে বেসিক অ্যাপ্রোচটুকু জানা দরকার, হ্যাঁ, বা সিকিউতে 3 3 4 4 পাওয়ার জন্য এক্সামের খাতায় লেখার ধাপগুলা কেমন হওয়া দরকার সবকিছু জেনে গেলা। এবার এই অধ্যায়ের প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো। কোশ্চেন প্র্যাকটিস করার সময় কোনো সমস্যা হবে না, কারণ সব তোমাকে আমি দিয়ে দিছি প্রবলেম সলভিং এর যা যা জানা দরকার। ঠিক আছে, যদি প্রচুর পরিমাণে এখান থেকে সিকিউ সলভ করো তাহলে এখান থেকে সিকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারবা। তো তোমাদের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ পরের অধ্যায়টার সিকিউ সলভিং এ আবার তোমাদের সাথে দেখা হবে।